আচ্ছা, আমার যদি আগে কোনো রিলেশন থেকে থাকে তাহলে তোমার আপত্তি আছে? আসলে ঠিক আপত্তি না, তবে পাস্ট ইজ পাস্ট। এখন চাইলেও তো আর পাস্ট ঠিক করা যাবে না। আচ্ছা, আমি যদি বলি যে এই বিয়েটা আমি মন থেকে না চাপ থেকে করছি, তাহলে তুমি কষ্ট পাবে? হ্যাঁ, কষ্ট পাবো অবশ্যই, তবে আমি চাপকে ভালোবাসায় রূপান্তর করতে জানি। এদিক দিয়ে আমি অনেক পটু। আচ্ছা অবন্তী, তুমি তোমার পাস্ট সম্বন্ধে চাইলে আমাকে জানাতে পারো। নাও, ইউ আর হাজব্যান্ড ওয়াইফ। আমাদের কারোর মধ্যে কোনো কিছুর অজানা থাকা ঠিক নয়। সবকিছু জেনে থাকাটাই এখনকার মতো ভালো। অবন্তী আর চিন্তা করল না। লাগেজ থেকে সকালের পেপার বের করে এনে রাফির হাতে ধরিয়ে দিল। রাফিকে নুসরাতের সুইসাইড নিউজটা দেখিয়ে দিয়ে বলল, এই নিউজটা পড়ো। রাফি বলল, কেন? এই সুইসাইড নিউজে তোমার কি লুকানো? আমার পাস্ট। পাস্ট? সুইসাইড? আমি কিচ্ছু বুঝতে পারছি না অবন্তী, তুমি কি বোঝাতে যাচ্ছ? তুমি পড়ো, আমি তারপর সব বলছি। সেই রাতে অবন্তী তার স্বামী রাফিকে তার রিলেশনের সব কথা খুলে বলল। এও বলল এই বিয়েতে সে আগে রাজি ছিল না, কিন্তু যখন জানতে পারলো আসিফ অবন্তী এবং নুসরাত দুজনের সাথেই রিলেশন কন্টিনিউ করে যাচ্ছে এবং দুইটাই এক প্রকারের ধোঁকা, তখনই অবন্তী রিলেশন থেকে ব্যাক করে। রাফি অবন্তীকে জিজ্ঞেস করলো, তুমি কি নুসরাতকে আগে থেকে চিনতে? না, চিনতাম না। ইভেন আমি আসিফকেও চিনতে ভুল করলাম। এইটুকু বলে অবন্তীর চোখে জল চলে আসলো। রাফি বলল, হুম, এরকম ভেঙে পড়লে চলবে না তো। এখন তোমার লাইফে আমি আছি, সব অপ্রাপ্তিকে আমি প্রাপ্তিতে বদলে দেব। কোনো অভিযোগের জায়গা রাখবো না অবন্তী। তবে আমি চাই নুসরাতের সুইসাইডের একটা বিচার হোক। কেউ জানুক আর না জানুক, আসিফের শাস্তি হোক। ভালোবাসায় কোনো মিথ্যাবাদীর যাতে জায়গা না হয়। অবন্তী রাফিকে বলল, তুমি কি নুসরাতের খুনি আসিফকে শাস্তি দেওয়াতে পারবে? কেন নয়? তোমার রাফির উপর তোমার ভরসা নাই? আছে, কিন্তু কিন্তু কি? আমার ভয় হয় যে কিসের ভয় অবন্তী? তুমি যদি এসব বাসায় বলো, সবাই যদি জানতে পারে, তখন সবাই কি আমাকে মেনে নিবে? অদ্ভুত অবন্তী, তুমি এখন আমার বিয়ে করে স্ত্রী। তোমার কোনো অপমান মানে আমারও অপমান। আর তুমি অপমানিত হও বা তোমার সম্মান নষ্ট হোক, এমন কোনো কিছু আমি কখনোই করব না। রাফির কথায় অবন্তীর চোখে আবারও পানি চলে আসলো। অবন্তী রাফিকে জড়িয়ে ধরলো, কান্না করতে করতে বলল, আমার জীবনে ভালোবাসার বড় অভাব রাফি, কিন্তু তুমি এভাবে আমাকে নিজের করে ভাববে এটা আমি কল্পনাও করতে পারিনি। তোমার কাছ থেকে সত্য লুকিয়ে এই 4টা দিন আমি অপরাধী মতো বেঁচেছি। আমার নিজের কাছেও নিজের ছোট মনে হতো। ভাবতাম আসিফ আর আমার মধ্যে কোনো পার্থক্য তো রইল না। আসিফ যেভাবে আমাকে ধোঁকা দিয়েছে, আমিও সেইভাবে সত্য গোপন করে তোমাকে ধোঁকা দিচ্ছি। রাফি বলল, বোকা মেয়ে, সত্য বলে কোনো ভুল করিনি, এটাই ভালো হয়েছে। উপরোক্ত আমি যদি এই সত্যটা অন্যের মুখ থেকে শুনতে পেতাম, তখন আমার খারাপ লাগাটা বেশি কাজ করতো। তাহলে তোমার এখন খারাপ লাগা কাজ করছে? হ্যাঁ, তবে তোমার জন্য না, নুসরাতের জন্য। একটা মেয়ের জীবন এভাবে শেষ হয়ে যেতে পারে না। একটা ছেলে এতটা নীচ হয়ে দিব্যি ভালোভাবে বেঁচে থাকতে পারে না। এই বেঁচে থাকাটা অন্যায় হবে, আর অন্যায় আমি হতে দেব না। তাহলে তুমি কি করবে এখন? এই মিথ্যাবাদী প্রেমিকের কোনো বিচার হবে কি? প্রেমিক বলবে না অবন্তী। আসিফের নামের আগে প্রেমিক শব্দটা যায় না, আর প্রেম কখনো মিথ্যে হয় না। আসলে তুমি প্রেম কি জিনিসটা, সেটা এতদিন উপলব্ধি করতে পারোনি। প্রেমকে উপলব্ধি আগেই তুমি প্রতারণাকে প্রেম ভেবেছ। অবন্তী মৃদু শব্দে জবাব দিল, হয়তোবা। হয়তো বা না। এখন তোমাকে আমায় সাহায্য করতে হবে অবন্তী। সাহায্য? হ্যাঁ, সাহায্য। কিন্তু কিভাবে, কিসের জন্য? নুসরাতের রাইট পাওয়ার জন্য। নুসরাত যাতে সঠিক বিচার পায়, একটা মিথ্যুকের যাতে বিচার হয়, আর কোনো প্রেমিক যেন মিথ্যা প্রেমের ছলনা করতে না পারে। অবন্তী আবার কান্না করতে শুরু করে দিল। এবার রাফি কিছুটা বিরক্ত হয়ে উঠল। শক্ত গলায় সে অবন্তীকে বলল, তুমি এভাবে অল্পতেই কান্না শুরু করে দাও কেন অবন্তী? তোমাকে দেখে আমি নতুন করে ভালোবাসা শিখেছি রাফি।
তুমি আমার জীবনে আগে এলে না কেন? জানি না, হয়তোবা তোমার জীবনে আমি স্বামী হয়ে আসার ছিল, তাই আমি আসতে এত দেরি হলো। অবশ্য ভালোই হয়েছে, তোমার প্রেমিক হয়ে আসার চেয়ে তোমার মতো সফট হার্টের পার্সোনাল হাজবেন্ড হয়ে আসাটা আমার জন্য ভাগ্যের ব্যাপার। না রাফি, তোমার মতো ছেলেকে স্বামী হিসেবে পাওয়া যে কোনো মেয়ের জন্য ভাগ্যের। এটাকে আমি ভাগ্যের পাওনা হিসেবে ধরব। আসিফকে হারিয়ে এভাবে আমি নতুন জীবন খুঁজে পাবো, সেটা কখনো কল্পনা করেও দেখিনি আমি। আচ্ছা, সেসব আলাপ পরে হবে, আগে আমাকে একটা জিনিস বুঝিয়ে বলো অবন্তী। কি জিনিস? এই যে নুসরাতের সুইসাইডের নোট, এখানে ইমতিয়াজের লেখা কেন? আসিফের আরেক নাম কি ইমতিয়াজ? না, আসিফের আর কোনো নাম নেই। তবে নুসরাত আসিফকে ফাঁসাতে চায়নি, তাই আসিফের নাম উল্লেখ করেনি। না, আমার তো এইটা মনে হয় না। যদি সে ফাঁসাতে না চাইতো তাহলে এই সুইসাইড নোটটা লিখতো না। আর এই সুইসাইড নোটটা লেখার মানেই হলো কেউ যাতে খুঁজে বের করে ইমতিয়াজকে। না, আমার এমনটা মনে হয় না। একটা মেয়ে একটা ছেলেকে কতটুকু ভালোবাসতে পারে সেটা সম্পর্কে তোমার কোনো ধারণা নেই। হয়তোবা নেই, আমি তো আর মেয়ে না যে মেয়েদের ফিলিংস বুঝবো। অবন্তী রাফির কথা শুনে একটা হাসি দিল। রাফি আবার অবন্তীকে বলল, তোমাকে না হাসলে খুব সুন্দর দেখায়, আর গালে যে টুল পড়ে সেই টুলে আমি ক্রাশ একদম। আমি মারা যাব এমন অবস্থা। রাফি লক্ষ্য করলো অবন্তীর মুখটা মলিন হয়ে এসেছে। অবন্তী মিনমিনে সুরে বলল, হাসিবও তাই বলতো। হয়েছে হয়েছে, সব কথায় আসিফ তাই না? এই ছেলেটাকে দেখে নিতে হবে। এখন আমার মিষ্টি বউটা, একটা হাসি দাও তো। অবন্তী আবার হাসল। রাফির চোখ জুড়িয়ে গেল অবন্তীর মায়াভরা হাসি দেখে। অবন্তীকে নিজের কাছে টানলো রাফি, অবন্তীর হাতে হাত রাখলো। অবন্তীকে মায়াভরা কণ্ঠে বলল, তোমাকে কখনো সুখের কমতি অনুভব করতে দেব না অবন্তী। আর তোমার সাথে হওয়া অবিচারের বিচার আমি করবই। আর এইটাও যেন, যদি সত্যি জানতাম যে তুমি আসিফকে এখনো ভালোবাসো, তাহলে আমি তোমাকে আর আসিফকে মিলিয়ে দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করতাম। তবে তুমি তো আর এখন আসিফকে ভালোবাসো না। মিথ্যেবাদীর শাস্তি হওয়া চাই, আর মিথ্যেবাদীরা কখনো ভালো মানুষ হতে পারে না। তুমি কি সত্যি আসিফকে শাস্তি দেওয়াতে পারবে? হ্যাঁ, অবশ্যই, কেন নয়। আমার আইনের লোক আছে পরিচিত, আমি তাদেরকে এখনই সব ইনফর্ম করছি। কিন্তু তাতে যদি তোমার বা আমার কোনো ক্ষতি হয়? হবে না অবন্তী, তুমি টেনশন করো না। আর আজকের রাতটা চলে গেলে আমাদের একসাথে থাকার আর মাত্র 4টা রাত বাকি থাকবে। তারপর আমি আমেরিকা চলে যাব। তোমাকে নিতে অবশ্যই কিছুদিন লাগবে, একা হয়ে যাব আমি। তোমাকে খুব মিস করবো অবন্তী। রাফির কথায় বোঝা গেল অবন্তী কিছুটা লজ্জা পেল। অবন্তী কথা বলল না। রাফি মোবাইলে কার নাম্বার যেন তুলল। তারপর ওপাশ থেকে কল রিসিভ করতেই রাফি বলে উঠল, ভালো আছিস বেলাল? চিনতে পেরেছিস? হ্যাঁ, তবে এত রাতে তুই, কিছু হয়েছে? হ্যাঁ, তেমনই কিছু একটা ধরে নিতে পারিস। কি হয়েছে? আজকের নিউজ ব্যাপারটা, লিড নিউজ যে সুইসাইড কেস, সেইটার ব্যাপারে কিছু ইনফর্ম করা ছিল। হ্যাঁ বল। আমার উপর মহল থেকে এই ঘটনার কড়া তদন্তের নির্দেশ এসছে। তাছাড়া এই ঘটনা নিয়ে ভার্সিটিতে তুমুল তুলপাচল। ভিসি মহোদয় ডেকে নিয়ে ঘটনাটার সুষ্ঠু তদন্তের নির্দেশ দিয়েছেন আমাকে। এখন কিছু একটা তো করতে হবে। ধর আমি খুনি পেয়ে গিয়েছি, এখন তুই গিয়েই অ্যারেস্ট করে নিয়ে আসবি তাকে। মানে, আর ইউ ম্যাড? এটা সুইসাইড কেসের আসামিকে তুই চিনিস? তাও এই দেশের বাইরে থাকিস। সবেমাত্র এসে বিয়ে করেছিস, আর নেক্সট উইকেই তুই চলে যাবি। রাফি, তুই আমার সাথে ফাজলামি করছিস না তো? আগে তোর এই অভ্যাসটা ছিল, এখনো যায়নি হয়তো বা। রাফি কিছুটা রাগান্বিত হয়ে বলল, আচ্ছা বেলাল, এখন রাত কয়টা বাজে? 2:30। এই 2:30টায় তোর কি মনে হয় আমি তোর সাথে ফাজলামো করার জন্য কল করেছি? না, তাহলে আমাকে খুলে বল সব কিছু। রাফি সবকিছু খুলে বলল বেলালকে। অবন্তীর সাথেও আলাপ করিয়ে দিল। বেলাল সব ঘটনা একসাথে মিলিয়ে নিল। অবন্তী এও বলল যে সে যে এই ঘটনার কথা পুলিশকে ইনফর্ম করেছে এটা যেন পাবলিকরা না জানে। বেলাল তাকে আশাহত করল না। অবন্তীকে বলল, আরে ভাবি, চিন্তা করবেন না, আমি তো আছি। আর নতুন বিয়ে হলো আপনাদের, আমার বন্ধুকে সময় দিন, আর আমি সকালেই সব ব্যবস্থা নিচ্ছি। বাদ বাকি নিউজ আপনি টিভি আর খবরের কাগজে দেখতে পারবেন। শুভরাত্রি।
সেই রাত্রে অবন্তী একটা প্রশান্তির ঘুম ঘুমালো। আশা দেখল নুসরাতের আত্মহত্যার শাস্তি হবে। পরের দিন ভোরে উঠেই রাফি তার গ্রামের বাড়িতে রওনা হলো। অবন্তীর যাওয়ার কথা ছিল রাফির সাথে, তবে অবন্তীর প্রচণ্ড জ্বর উঠে যাওয়ার কারণে সে যেতে পারেনি। অগত্যা রাফি একাই রওনা দিয়ে দিল। রাফির গ্রামের বাড়িতে তার এক চাচা থাকেন, তাকে দেখে আসতে হবে, তিনি অসুস্থ। সকালে ড্রাইভার আসতে লেট করায় রাফি ড্রাইভার আসার আগেই চাবি নিয়ে গাড়ি স্টার্ট দিয়ে বেরিয়ে পড়ে বাসা থেকে। রাফির মা পেছন থেকে না করেছিলেন বারবার যে নিজে কার ড্রাইভ না করে গ্রামে না যায়। দেশের রাস্তাঘাটে গাড়ি চালানোর অভিজ্ঞতা আর বিদেশের চালানোর এক না। কিন্তু রাফির মায়ের কথা শুনল না। সবকিছু ভালোই চলছিল। রাফি ব্যাক করতে করতে সন্ধ্যা হয়ে যায়। আসার সময় ঘটে গেল বিপত্তি। এই অঘটন ঘটার জন্য রাফি মোটেও প্রস্তুত ছিল না। রাফির গাড়ি শহরে ঢুকে ফ্লাইওভার ক্রস করার সময় একটা ছেলে এসে রাফির গাড়ির সামনে পড়ে অ্যাক্সিডেন্ট হয়ে যায়। রাফি তাৎক্ষণিক গাড়ি থেকে নেমে যায়। কি করবে কোনো কিছু বুঝে উঠতে পারছে না রাফি। তখন তুমুল বৃষ্টি হচ্ছিল, আশেপাশে মানুষও নেই। আর এদিকে ওদিকে যে লোকটার অ্যাক্সিডেন্ট হয়েছে এটাও কেউ ধরতে পারেনি। রক্ত যাচ্ছে প্রচুর। রাফি ছেলেটাকে তার কারে উঠালো, নিকটস্থ ক্লিনিকে নিয়ে গেল ছেলেটাকে। ডাক্তার দেখে বলল, অবস্থা সিরিয়াস, ওনার এক্ষুনি ব্লাড লাগবে। ব্লাড গ্রুপ কি? রাফি নির্বাক, লোকটাকে সে চেনে না, তাছাড়া ব্লাড গ্রুপ কি তাও জানে না। ডাক্তার রাফিকে নির্বাক দেখে আবার বলল, কি হলো, ব্লাড গ্রুপ কি জানেন না? জি না, আমি জানি না। ডাক্তার একটা তাচ্ছিল্যের চাহনি দিল রাফির দিকে। নার্সকে ডেকে বলল, এক্ষুনি অ্যাক্সিডেন্ট হওয়া পেশেন্টের ব্লাড গ্রুপ চেক করো আর দেখো এই ব্লাড গ্রুপ পাওয়া যায় কিনা। মিনিট 15 পর ডাক্তার এসে বললেন, দুঃখিত, ওনার ব্লাড গ্রুপ বি পজিটিভ। নিকটস্থ ব্লাড ব্যাংকে আমরা 1 ব্যাগ ব্লাড পেয়েছি, কিন্তু আমরা 2 ব্যাগ ব্লাড হাতে না রাখা পর্যন্ত ওটিতে ওনাকে নিতে পারছি না, আর না হলে উনি মারা যাবেন। রাফি হকচকিয়ে গেল। তার জন্য একটা নিরীহ লোক এভাবে মারা যাবে? নার্স পাশে থেকে রাফিকে জিজ্ঞেস করলেন, আপনার ব্লাড গ্রুপ কি? রাফির মনে পড়ল তার ব্লাড গ্রুপও বি পজিটিভ। তাৎক্ষণিকভাবে সে ক্রস ম্যাচিং করতে বলল। রাফি ডাক্তারকে বলল, আপনি অপারেশন শুরু করেন ডাক্তার, আমি রক্ত দেব। ডাক্তার অবাক হলেন। রাফিকে বললেন, নাইস, ভেরি স্মার্ট, বাট আপনারা দুইজন ভাই নাকি? না, আমরা 2 ভাই না। তাহলে এই রেয়ার গ্রুপে ব্লাড মিলল কিভাবে? রাফির কোনো জবাব নেই। সেও জানে না এই লোকটার সাথে তার ব্লাড গ্রুপ কিভাবে মিলল। এদিকে সকালে বাসা পরিষ্কার করার সময় অবন্তীর হাতে একটা জন্ম তারিখ বাধাই করা ফ্রেম চলে আসে স্টোর রুম থেকে। সেখানে রাফিরা 4 ভাই বোনের জন্ম তারিখ একসাথে লেখা। অবন্তী অবাক হলো কিছুটা। রাফিরা 3 ভাই বোন সে জানত। রাফির আর কোনো ভাই নেই, সে একা, আর তার 2 বোন। এখানে আরেকটা ভাইয়ের নাম লেখা, সেখানে লেখা আমাদের মেঝো ছেলে ইমতিয়াজ, জন্ম 23 অক্টোবর 1996 ইংরেজি। রাফি ব্লাড দেওয়ার কিছুক্ষণের মাথায় হসপিটালে পুলিশ চলে আসে। বেলালকে দেখে রাফি কিছুটা হকচকিয়ে যায়। রাফি জিজ্ঞেস করে, তুই এখানে? হ্যাঁ, কিন্তু তুই কি করছিস? আমরা আসিফকে খুঁজতে খুঁজতে এখানে এলাম। ও সকাল থেকে আমাদের চোখে ধুলো দিয়ে পালিয়ে বেড়াচ্ছে। মানে তোরা এখনো সেই বদমাইশ আসিফটাকে ধরতে পারিসনি? আরে ধরবো করেও তো ধরতে পারছি না। সকাল থেকে পালিয়ে আসে আসিফ। আমাদের এক্সট্রা সোর্সও তাকে খুঁজতে লেগে গিয়েছে। তারপর সিসি ক্যামেরা চেক করে দেখলাম একটা গাড়ির সে ধাক্কা লেগে আসিফের অ্যাক্সিডেন্ট হয়েছে। সেই গাড়ি আসিফকে তুলে এনে এই ক্লিনিকে ভর্তি করিয়েছে। আই এম শিওর সে এখানে আছে। মানে তুই কি বলছিস এসব? সেই অ্যাক্সিডেন্ট হওয়া ছেলেটাই আসিফ? হ্যাঁ, আসিফ। ও মাই গড, আমি এতক্ষণ এই ছেলেটাকে রক্ত দিলাম। আমার রক্ত এরকম একটা ছেলের শরীরে বইছে এখন? বেলাল আর রাফির কথাগুলো শোনে না। অপারেশন থিয়েটারের সামনে গিয়ে দাঁড়িয়ে রইল। ডাক্তারের যাবতীয় কাগজপত্র সব পুলিশ হ্যান্ডেল করলো। আসিফকে আসামি হিসেবে চিহ্নিত করে বেলাল। রাফিকে বলল, তুই এখন চলে যেতে পারিস বাসায়। আসিফের জ্ঞান ফিরেই আমরা ডিসিশন নেবো তাকে কোথায় রাখবো, এখানে রাখবো নাকি অন্য কোথাও ট্রান্সফার করবো। তবে তুই কোনো টেনশন নিস না। রাফি বলল, আমি কোনো টেনশন নিচ্ছি না, তবে আমার এটা ভাবতে খারাপ লাগছে যে একটা মিথ্যেবাদীর শরীরে আমার রক্ত বইছে এখন। আমি তাকে রক্ত দিয়েছি। তুই এভাবে ভাবছিস কেন? তোর জন্য মিথ্যেবাদী বেঈমানটা মরতে মরতেও মরেনি, যাতে আমরা তাকে কঠিন সাজা দিয়ে মারতে পারি। হয়তোবা না রাফি, এটাই হয়েছে। তুই বাসা যা এখন। এখানকার সব ফর্মালিটিস আমরা হ্যান্ডেল করব। আর নুসরাত সুইসাইড মামলায় পুলিশ নিজে বাদী হয়ে মামলা করেছে, তাই এখানে আর কারো সাহায্যের প্রয়োজন হবে না। আর অবন্তী?
ওনাকে সাক্ষী হিসেবে একবারের জন্য আসতে পারি, বাট আই এম নট শিওর। আমি তোকে জানাবো সব। আচ্ছা ঠিক আছে, আমি আসছি এখন। রাফির বাসায় ফিরতে ফিরতে রাত 9টা হয়ে গেল। অবন্তী কল দিচ্ছিল রাফিকে একের পর এক, তবে রাফি কল রিসিভ করছিল না। রাফি বাসায় আসতেই রাফির মা চিৎকার শুরু করলেন, হাই আল্লাহ, এ কি হলো রাফি তোর? এটা কি অবস্থা? তোর সারা শার্টের মধ্যে রক্তের দাগ কেন? রাফির মায়ের চিৎকার চেঁচামেচি শুনে উপর থেকে অবন্তী, রাফির 2 বোন আর রাফির বাবা নিচে নেমে আসলেন। রাফির এই অবস্থা দেখে রাফির বাবা রাফিকে বললেন, কি হয়েছে রাফি? এভাবে শরীরের রক্ত কিসের? কোনো অ্যাক্সিডেন্ট হয়নি তো? অবন্তী রক্ত দেখে ভয় পেয়ে গেল। রাফি বলল, সবাই প্লিজ কুল ডাউন, আমার কিছুই হয়নি। এত সিক্রেট করার কি আছে এখানে? আর রক্তই তো শার্টে, আর তো কিছু না। রাফির মা রাফিকে ধমক দিয়ে বললেন, চুপ কর, রক্ত মানে কিছু না। তোর অ্যাক্সিডেন্ট হয়েছে কোথাও, দেখি হাতে পায়ের কিছু হয়েছে কিনা। দাঁড়াও মা, 1 সেকেন্ড। বুঝি না তোমরা এত উতলা হয়ে যাচ্ছ কেন এত তাড়াতাড়ি। একটু সময় দাও আমাকে, আমি বলি তোমাদের ঘটনাটা খুলে। রাফির বাবা রাফির মাকে শান্ত করে বললেন, রাফিকে বলতে দাও, সে না বললে আমরা বুঝবো কিভাবে? তুমি এখন একটু শান্ত হও। রাফি অবন্তীকে ডেকে বলল, আমার জন্য 1 গ্লাস ফ্রিজের ঠান্ডা পানি নিয়ে এসো, আর রুমের এসিটা অন করে দিয়ে এসো। আমার প্রচন্ড গরম লাগছে এখন। রাফি সোফায় বসে বলল, বাড়ি থেকে আসার পথে রাস্তায় একটা কুকুর তার কারের নিচে ঢুকে যায়। তারপর কুকুরের পায়ে বেশ খানিকটা ইনজুরি হয়। সে কুকুরকে নিয়ে অ্যানিমেল ডাক্তারের কাছে যায় আর সেখানে রেখে চলে আসে। কুকুরটাকে গাড়িতে তোলার সময় কুকুরের পা থেকে বের হওয়া ব্লাড তার শার্টে লেগে যায়। দ্যাটস ইট। আর তোমরা এটাকে কি না কি ভেবে নিচ্ছিল এতক্ষণ? রাফি তারপর তার মায়ের সামনে গিয়ে মাকে বলল, হয়েছে এখন, তোমার ছেলে ঠিক আছে, খুশি তো? রাফির মা কান্না শুরু করে দিলেন। রাফিকে বললেন, যদি তোর কোনো কিছু হতো, আমি কাকে নিয়ে বাঁচতাম? একটা তো আমাকে ছেড়ে সেই কবে চলে গিয়েছে, আর এখন তুই আমার সব। তোকে ছাড়া আমি বাঁচবো কিভাবে? রাফি কিছুটা অবাক হলো মায়ের কথায়। মাকে বলল, না, কিছু না। কিছু না মানে? তুমি আমার থেকে কিছু লুকাচ্ছ মা? রাফির বাবা রাফির মাকে কি যেন ইশারা দিলেন। অবন্তী পাশে দাঁড়িয়ে ইশারাটা স্পষ্ট বুঝতে পারল। রাফির মা কথা কাটিয়ে রাফিকে বললেন, তোর জন্য গরুর মেজবান করেছি, তুই ফ্রেশ হয়ে আয় তাড়াতাড়ি। আর রক্ত লাগানো শার্টটা বাথরুমে রেখে দিস, কুলসুমার মা এসে ধুয়ে দেবে। ওয়াও, গরুর মেজবান রেঁধেছ মা? হ্যাঁ। ইয়াম্মি। তাহলে আমি এক্ষুনি আসছি। অবন্তী, তুমি আমার আলমারি থেকে ট্রাউজার আর টি শার্টটা বের করে রাখো, আমি শাওয়ার নিচ্ছি। অবন্তী রুমে চলে গেল। রাফি নিচ থেকে উপরে আসতেই অবন্তী জিজ্ঞেস করলো, তুমি মিথ্যা কথা বললে কেন? কিসের মিথ্যে? এই যে তুমি বললে শার্টে কুকুরের রক্ত লেগেছে। হ্যাঁ, কুকুরের রক্তই তো। না, এটা কুকুরের রক্ত না, আমি স্পষ্ট বুঝতে পারতেছি এটা। আরে না রে অবন্তী, তুমি ভুল বুঝতেছ, আর এটা কিছুই হয়নি। না রাফি, তুমি আমার চোখের দিকে তাকাও, তাকিয়ে দেখো, তারপর আমার চোখে চোখ রেখে বলো যে এটা কোনো মানুষের রক্ত না, এটা একটা কুকুরের রক্ত। রাফি অবন্তীর চোখে চোখ রাখতে পারল না। অবন্তীর রক্তের টান আছে। সে বলল, আমার কেন জানি না মনে হচ্ছে আমার খুব কাছের কারোর কোনো কিছু হয়েছে। রাফি আর লুকালো না অবন্তীর কাছে। অবন্তীকে বলল, এইটা আসিফের গায়ের রক্ত। আসিফ অ্যাক্সিডেন্ট করেছে। হোয়াট? আসিফ অ্যাক্সিডেন্ট? অবন্তী আলমারিতে হেলান দিল। রাফি অবন্তীর কাঁধে হাত রেখে বলল, আমার গাড়ির সামনে এসে আসিফ হুমড়ি খেয়ে পড়ে। আমার চলন্ত গাড়ির ব্রেক চাপাতে দেরি হওয়ায় আসিফের অ্যাক্সিডেন্ট হয়ে যায়। আর এই রক্তগুলো আসিফের রক্ত। তুমি কিভাবে শিওর হলে যে এটা আসিফ? আমি তো তোমাকে আসিফের কোনো ছবি দেখাইনি। রাফি তার মোবাইল আনলক করে গ্যালারিতে ঢুকে আসিফের অ্যাক্সিডেন্ট করা একটা ছবি দেখিয়ে বলল, এইটাই তো আসিফ। অবন্তী হকচকিয়ে গেল। আসিফের মুমূর্ষু চেহারা দেখে অবন্তী নিজেকে ঠিক রাখতে পারল না। রাফিকে জড়িয়ে ধরে কান্না শুরু করে দিল অবন্তী। রাফি অবন্তীকে নিজের গলা থেকে ছাড়িয়ে কাঁধে ধরে অবন্তীকে খাটে বসিয়ে দিল।
রাফি নিজে মাটিতে বসে অবন্তীকে বলল, আমার দিকে তাকা অবন্তী। আর শোনো, এভাবে ডিপ্রেসড হলে চলবে বলো? আসিফের শাস্তি পাওয়ার ছিল। আসিফের অ্যাক্সিডেন্টটাও একটা কাকতালীয় ঘটনা। আর তাছাড়া সে যদি অ্যাক্সিডেন্টে মারা যেত তাহলে শাস্তি থেকে বেঁচে যেত। পুলিশ তাকে ধাওয়া করছিল আর সে আমার গাড়ির নিচে এসে চাপা পড়ে। আর অবন্তী, সবচাইতে আশ্চর্য আমি কখন হয়েছি জানো? অবন্তী মিনমিনে সুরে বলল। কখন? রাফি বলল, যখন দেখলাম আমার রক্তের সাথে সেই মিথ্যেবাদী আসিফের রক্তের গ্রুপ ম্যাচ করে গিয়েছে। আমি নিজে না জেনে সেই আসিফটাকে রক্ত দিয়ে এসেছি। রক্ত দেওয়ার পর যখন আসিফকে অডিতে নিয়ে যাওয়া হয় তখন পুলিশ এসে জানায় যে এটাই আসিফ। আমার জাস্ট হেল অবস্থা তখন। রাফির মুখে এই কথাটা শোনার পর অবন্তীর আর এক মুহূর্ত স্থির থাকতে পারে না। তার কাছে সবকিছু কেমন যেন গুলিয়ে যেতে শুরু করে। সকালে স্টোর রুম থেকে যে জন্ম তারিখ বাধাই করা ফ্রেম অবন্তী দেখতে পায়, সেই ফ্রেমে রাফির ছোট ভাইয়ের নাম ইমতিয়াজ লেখা দেখে। তারপর সুইসাইড নোটে আসিফের নামের জায়গায় ইমতিয়াজ নামটা। তারপর এখন আবার রাফি বলছে তার সাথে আসিফের ব্লাড গ্রুপ মিলে গেছে। এতটা ঘটনা এভাবে মিলে যাওয়াকে অবন্তী কোনোভাবেই আন্ডার এস্টিমেট করতে পারল না। রাফি শাওয়ারে গেল। অবন্তী রাফির টি শার্ট আর ট্রাউজার বের করে খাটের উপর রাখল। তারপর অপর পাশ ফিরে নিচের আলমারি গোছাতে ব্যস্ত হয়ে পড়ল। কিছুক্ষণ পর রাফি ওয়াশরুম থেকে বের হয়ে অবন্তীকে পেছন থেকে জড়িয়ে ধরল। অবন্তী বুঝতেই পারল না যে রাফি পেছন থেকে এসে তাকে জড়িয়ে ধরেছে। অবন্তী জোরে একটা চিৎকার দিতে যাবে, তখন রাফি অবন্তীর মুখ চেপে ধরল। অবন্তী পেছনে ফিরতেই দেখল রাফি তাকে জড়িয়ে ধরে আছে। অবন্তী মুখ থেকে রাফির হাত সরালো। অবন্তী বিরক্ত হয়ে বলল, এখন যদি আমি সত্যি সত্যি ভয় পেয়ে চিৎকার করে দিতাম তখন? রাফি বলল, কি হতো? আমি তো তোমার মুখ আগে থেকেই বন্ধ করে দিয়েছি এজন্য। যদি তুমি না ধরতে তখন? তখন আর কি, তুমি চিৎকার দিতে জুড়ে তারপর মা রুমে চলে আসতো। ও আচ্ছা, মা রুমে চলে আসলে তোমার লজ্জা হতো না? কেন? ছেলে বিয়ে করেছে, বউয়ের সাথে প্রথম প্রথম এসব তোরা বাহাত রোমান্স তো বানতা হে না মেরা ইয়ার। হ্যাঁ, হয়েছে হয়েছে। আমি তো ভয়ে মরি মরি অবস্থা। যখন হার্ট ফেল করবো তখন বুঝবে। হার্ট ফেল তুমি করবে না, হার্ট ফেল তো আমি করে ফেলবো। যার ঘরে এমন সুন্দরী বউ আছে তার আর হার্ট ফেল করার জন্য বাইরে যাওয়া লাগবে না। অবন্তী এক ঝাঁক হাসলো। এবার অবন্তী হাসলে তার গালে টোল পড়ে। অবন্তী রাফিকে বলল, আচ্ছা, এত রোমান্স তোমাকে শেখালোটা কে? ছেলে এত পাকা সেটা তো বোঝা যায় না। শেখাতে হবে না কারো, বউ এমন থাকলে সব পুরুষ রোমান্স শিখে যায়। আচ্ছা, আমি আসছি, তুমি কাপড় পরে নাও। এই অবস্থায় কেউ যদি দেখে তাহলে কি না কি মনে করবে, আবার তখন হাসাহাসি করবে। করো, লোকে হাসলে আমার কি? ও, তোমার তো কিছুই না, তুমি তো রুমে পড়ে থাকবে। আমার তো উপর থেকে নিচে যাওয়া লাগবে সারাক্ষণ, তখন আমার বুঝি লজ্জা হবে না? হলে হোক, এখন একটা কিস দাও আমাকে, না হলে আজকে তোমাকে ছাড়ছে না। অদ্ভুত তো, এইসব আবদার এখনকার জন্য রাখলে কেন? প্লিজ রাফি, ছাড়ো আমায়। যাই এখন, মা ডাকবেন কখন জানি। ডাকলে ডাকুক, আমি বলে দিব আমার বউকে আমার কাছে থেকে নেওয়া যাবে না। বাচ্চা মা, ছাড়ো রাফি, আমাকে নিচে যেতে হবে। তাহলে আমাকে একটা কিস দাও, তারপর যেও। এর আগে যাও হবে না তোমার। অবন্তী রাফির ঠোঁটে মজে গেল। দুজনের আচ্ছন্নতা ভাঙল রাফির মায়ের চিৎকারে। মাটিতে কি যেন পড়ে ভেঙে যাওয়ার মতো ঝনঝন শব্দ হলো। রাফি দরজা খুলে দ্রুত নিচে নেমে আসে। অবন্তীও রাফির পেছনে পেছনে নিচে নেমে আসে। নিচে এসে দেখলো সিঁড়ির পাশে রাখা 4 ফুট বাই 1.5 ফুটের অ্যাকুরিয়াম ভেঙে কুচি কুচি। মাছ পাশে লাফালাফি করছে, আর রাফির মা পা পিছলে মাটিতে পড়ে গিয়েছেন। হাতে বেশ খানিকটা কেটেছে, ডান পায়ের পাতার পাশে কেটে গিয়েছে অনেক, রক্ত ঝরছে। রাফি দ্রুত মাকে সেখান থেকে তুলে নিয়ে উপরের রুমে নিয়ে আসলো। অবন্তী কাজের মেয়েকে ডেকে সেখানকার কাজের টুকরোগুলো পরিষ্কার করতে বলল। মাছগুলোকে তুলে একটা প্লাস্টিকের বোলের মধ্যে পানি দিয়ে রেখে শাশুড়ির রুমে গেল। রাফি সেখানে মায়ের হাতে পায়ে ব্যান্ডেজ করে দিচ্ছিল। অবন্তী গিয়ে শাশুড়ির পাশে বসলো, জিজ্ঞেস করলো, মা, আপনি মাথা ঘুরিয়ে পড়ে গিয়েছিলেন? জানি না রে মা, তবে আমার আজ কেমন জানি করছে মনে মনে।
রাফি জিজ্ঞেস করলো, কি করেছে? শরীর খারাপ লাগছে? তুমি তোমার ওষুধ নিয়েছিলে? নিয়েছি। শরীর খারাপ না, শুধু আমার মনে হচ্ছে আমার খুব আপনজন কেউ আজ বিপদে আছে। কেন জানি না, মনটা উতলা হচ্ছে বারবার। রাফি বলল, এইসব তোমার মনের ভুল। আর দেশে আছি মাত্র 3 দিন, এসব টেনশন করো না তো। আমরা চলে যাচ্ছি আমেরিকা। সেখানকার ওয়েদারে তুমি অভ্যস্ত, যেখানে গেলে সব ঠিক হয়ে যাবে। আর আমি ডাক্তারকে কল করেছি, ডাক্তার এসে তোমার প্রেশার আর ডায়াবেটিস চেক করে দিয়ে যাবে। কেমন? ডাক্তার? ডাক্তার ডাকলি কেন রাফি? আমার কোনো অসুখ নেই। আমার শরীরটা একটু দুর্বল লাগছিল, তাই মাথা ঘুরিয়ে পড়ে যায়। আর তখন হাতের কোনোই লেগে অ্যাকোয়ারিয়ামটাও হেলে যায়। দেখলি তো, সুন্দর একটা জিনিস নষ্ট করে দিলাম। অ্যাকোয়ারিয়াম একটা না থাকলে 1000টা কেনা যাবে। আর তুমি দুর্বল, এখন রেস্ট নাও। রাফিকে মা বললেন, রাফি, আমার কাছে এসে বস কিছুক্ষণ। মায়ের মন তো, তাই কেমন জানি করছে। জানি না রে, আমার ছোট ছেলেটা এখন কোথায় আছে, কিভাবে আছে। তার জন্য আজ এত বছর পরেও মনটা কেমন জানি কেঁপে কেঁপে উঠছে। অবন্তী আবার অবাক হলো। শাশুড়িকে জিজ্ঞেস করলেন, ছোট ছেলে আপনার মানেটা কি? আমি তো কিছুই বুঝতে পারছি না। অবন্তীর সামনে অবন্তীর শাশুড়ি যে ঘটনা বললেন সেটা শোনার জন্য অবন্তী মোটেও প্রস্তুত ছিল না। অবন্তীর শাশুড়ি বললেন, আমার রাফির জন্মের 1 বছর পর আমার আরেকটা ছেলে হয়। নাম রাখি ইমতিয়াজ। সেই ছেলেটা আজ আমার কাছে নেই। অবন্তীর শাশুড়িকে জিজ্ঞেস করলেন, নেই মানে? ওনার কি হয়েছে? জানি না, আমার ছেলে কোথায় আছে, কি হয়েছে, কিচ্ছু জানি না। অবন্তীর শাশুড়ি কান্নায় ভেঙে পড়লেন। অবন্তীকে রাফি ইশারায় চুপ থাকতে বলল। অবন্তী চুপ করে গেল। শাশুড়ির গায়ে কাঁথা দিয়ে হালকা করে এসি অন করলো। অবন্তীকে শাশুড়ি বললেন, এসি লাগাবি না রে মা? আমার ছেলেটা কোথায় আছে, কি করছে, কিচ্ছু জানি না আমি। আজকে আমার মনটা কেমন জানি করছে। এই জন্যই দেশে আসি না রে মা আমার। এই জন্যই দেশে আসি না। দেশে আসলেই আমার ইমতিয়াজের কথা মনে পড়ে যায়। রাফি বলল, এখন বন্ধ করবে? এই দেখো, ডাক্তার আঙ্কেল চলে এসেছেন। আসসালামু আলাইকুম আঙ্কেল, আপনার আসতে কোনো কষ্ট হয়নি তো? আরে না না বাবা, কোনো কষ্ট হয়নি। এই তো চলে আসলাম। দেখি ভাবির কি হয়েছে। ডাক্তার অবন্তীর শাশুড়ির প্রেশার আর ডায়াবেটিস চেক করলেন। যাওয়ার সময় ডাক্তার কয়েকটা মেডিসিন দিয়ে রাফিকে বাইরে নিয়ে বললেন, তোমার আম্মুর প্রেশার ভীষণ লো। এই অবস্থায় যদি উনি রাস্তায় বা সিঁড়ি দিয়ে নামা অবস্থায় পড়ে যেতেন তাহলে ভীষণ অবস্থা খারাপ হতো। আর ভাগ্য ভালো আজকে বড় কিছু হয়নি। আর তাছাড়া বুঝতে পারছো তো, ডায়াবেটিক্সের রোগী, কাটাছড়ি শুকাতে অনেক দেরি লাগবে। তবে তোমার মায়ের হাত পা অনেক জায়গায় দেখলাম ছিলে আছে। রাফি বলল, হ্যাঁ ডাক্তার আঙ্কেল। তবে টেনশন করো না বাবা, আমি মেডিসিন দিয়ে দিয়েছি। আর তোমরা তো আমেরিকায় চলে যাচ্ছ, সেখানে চলে গেলে সেখানকার এনভায়রনমেন্টে সব কিছু ঠিক হয়ে যাবে, দেখবা। বুঝেছ? জি। আচ্ছা আসেন, আপনাকে বাসা পর্যন্ত দিয়ে আসি গাড়িতে। না না, আমি গাড়ি নিয়ে এসেছি, ড্রাইভার সাথে আছে। তুমি খেয়ে নাও, অনেক রাত হয়েছে। আর মায়ের খেয়াল নিও, কেমন? আঙ্কেল আপনিও খেয়ে নিতেন যদি। না না, অন্য সময় হবে। ডাক্তার চলে গেলে রাফি তার রুমে যায়। অবন্তীকে ডাক দেয়। অবন্তীকে পাশে বসিয়ে রাফি বলে, তোমাকে সব ঘটনা খুলে বলা হয়নি অবন্তী। কোন ঘটনা রাফি? ওই যে মা যেই ঘটনাটা বলছিল, আসলে এইটা বললে আমিও মানসিক ট্রমায় চলে যাই, তাই আমিও কাউকে এই ঘটনাটা বলি না। আমাকে বলা যাবে না ঘটনাটা? আমি আজকে স্টোর রুমে দেখেছি একটা ফ্রেমে তোমার নামের নিচে ইমতিয়াজ নামটা লেখা। আমি দেখেই অবাক হয়েছি খানিকটা। হ্যাঁ, ইমতিয়াজ আমার ছোট ভাই। ছোট থাকতেই তার কিডন্যাপ হয়ে যায়। তারপর আর তাকে আমরা উদ্ধার করতে পারিনি। আজ তার হারিয়ে যাওয়ার প্রায় 20 বছর হতে চলল। ও যখন হারিয়ে যায় তখন ওর বয়স মাত্র 4 ছিল। কিডন্যাপ হয়েছে কিভাবে? আমাদের বাসায় একটা মেয়ে কাজ করত। ধারণা করা হচ্ছে সেই মেয়েটার কাজ এটা। আমি তো তখন 5 বছরে ছিলাম।
আমার তেমন কিছু মনে নেই, তবে কাহিনী এটাই, মা এখনো মাঝে মাঝে তার সেই হারিয়ে যাওয়া ছেলেটাকে খুঁজে বেড়ান। আজকেও সেটাই হয়েছে, এই জন্য মা অসুস্থ হয়ে পড়ছেন। অবন্তী মৃদু কণ্ঠে উত্তর দিল। ও আচ্ছা। রাতে খাবার খাওয়ার পরে অবন্তী বেশ কিছুক্ষণ ভাবল ঘটনাটা নিয়ে। অবন্তীর কাছে সবকিছুই কেমন যেন গোলমেলে গোলমেলে লাগছে। শাশুড়ির মুখে শোনা শাশুড়ির হারিয়ে যাওয়া ছেলে ইমতিয়াজকে অবন্তীর কাছে কাছের কেউ একজন মনে হচ্ছে। তখন রাফির মোবাইল একটা কল এলো। অবন্তী জিজ্ঞেস করলো, কে কল দিয়েছে এত রাতে? বেলাল। বেলাল কে? ওই যে কাল রাতে কথা বললাম না, আমার ফ্রেন্ড, ওই যে থানায়। ও আচ্ছা। রাফি কল উঠালো। ওপাশ থেকে কি বলল শোনা গেল না, শুধু এটুকু শোনা গেল, আমি অনেক খুশি, আসলে কাজটা জবরদস্ত হয়েছে দোস্ত। রাফি কল কাটতেই অবন্তী জিজ্ঞেস করলো, কি হয়েছে? ভালো খবর অবন্তী। হুম, ভালো খবর বুঝলাম, খবরটা কি সেটা আমাকে বলবে তো? না বললে আমি বুঝবো কিভাবে? বলছি দাঁড়াও। আসিফ সেফ আছে, আর তাকে কালকে কোর্টে চালান করা হবে, এইটাই খবর। ও আচ্ছা। শুধু এইটুকুই অবন্তী। আমি তো আশা করেছিলাম তুমি আরেকটা ইউরেকা বলে লাফাবে এখন এই খবরটা শুনে। হ্যাঁ, আমি লাফাই, আর তারপর বাসার সবাই এসে যখন তোমাকে জিজ্ঞাসা করবে বৌমার কি হয়েছে, তখন বলবে আমি পাগল হয়ে গেছি, তারপর আমাকে পাগলা গারদে রেখে আসবা, তাই তো? অবন্তী, এত সুন্দর গল্প বলো কিভাবে? জানি না, এটা গল্প মনে হলো তোমার কাছে? রাফি অবন্তীর সেই কথার আর কোনো জবাব দিল না। রাফি লাইট অফ করে অবন্তীকে জড়িয়ে ধরল। রুমের ভেতর দুইজন মানবী ঘুমের জগতে হারিয়ে গেল। পরের দিন সকালে তাদের ঘুম ভাঙল বাইরের চিৎকার চেঁচামেচি শুনে। রাফি অবন্তীকে বলল, বাইরে গিয়ে দেখো তো কি হয়েছে, সকাল সকাল একটু ঘুমাতেও পারবো না। অবন্তী দরজা খুলল। নিচে নেমে আসলো অবন্তী। ড্রয়িং রুমে সোফায় বসে বসে অবন্তীর শাশুড়ি চিৎকার চেঁচামেচি করছেন। অবন্তী পাশে গিয়ে জিজ্ঞেস করলো, মা কি হয়েছে? চুরি হয়েছে, চুরি। কে আমার ছাদে উঠে আমার গাছগুলোর টব সব ভেঙে চলে গিয়েছে। মায়ের চিল্লাচিল্লি শুনে রাফি নিচে নেমে আসলো। রাফি জিজ্ঞেস করার আগেই রাফির মা রাফিকে বললেন, রাতে কে বা কারা আমার ছাদে উঠে আমার 11টা টব ভেঙে চলে গিয়েছে। আমি এখন কি করব? গাছগুলো এত শখ করে লাগিয়েছিলাম আমি। মা, বাচ্চাদের মতো কেউ কান্নাকাটি করে এই বয়সে? ঘরের ছেলের বউ আছে, সে দেখে হাসবে না? হাসলে হাসুক, আমার ছাদে চোর আসলো কিভাবে আমি জানতে চাই। এই বলে আমার অবন্তীর শাশুড়ি বাচ্চা মেয়েদের মতো কান্না শুরু করে দিলেন। রাফি বলল, মা, আমরা আর দেশে কয়দিনই বা আছি বলো? আজকের পর আর 2 দিন। আর আমেরিকায় তোমার সবজি বাগান নাই? দেশে 2 দিনের জন্য এসে ওইগুলো করতে বসে গেলা, এখন টপকে ভাঙলো, এইটা নিয়ে মরা কান্না কাচ্ছে। অবন্তী রাফিকে বলল, তুমি চুপ করো, ছাদের টবগুলো কে ভাঙলো সেটা তো আমাদের দেখতে হবে, আর টব ভাঙবেই বা কেন? হ্যাঁ, দেখে আয় কে করলো এই কাজটা। রাফি, তুইও যা অবন্তীর সাথে। অবন্তীর কথায় অবন্তীর শাশুড়ি সায় দিলেন। অবন্তীকে বললেন। অবন্তীর সাথে রাফিও ছাদে গেল। সোফায় বসে বসে অবন্তীর শাশুড়ি মুসকে মুসকে হাসছেন। অবন্তী ছাদে গিয়ে যা দেখলো তা দেখে সে অবাক হয়ে গেল। ছাদে টব ভাঙার মতো কোনো ঘটনাই হয়নি। অবন্তীর সব ভার্সিটির ফ্রেন্ডরা সেখানে একসাথে বসে গল্পগুজব করছে। অবন্তীর বিয়ের পর তাদের একসাথে কখনো দেখা হয়নি। অবন্তী হকচকিয়ে গেল। তাছাড়া রাফিও লজ্জা পেল। তার পরনে রাতের ঘুমানোর পোশাক, মুখও ধুয়ে আসেনি। অবন্তী তার বান্ধবীদের জিজ্ঞেস করলো, তোরা এভাবে এই সময় না জানিয়ে? হ্যাঁ, কালকেই রেশমির আপুর সাথে কথা হয়েছে। তোর বিয়ের পর একসাথে গেট টুগেদার করা হয়নি, তাই ভাবলাম তোকে আর তোর নতুন হাজব্যান্ডকে নিয়ে বাইরে কোথাও বেড়াতে যাব। কিন্তু কি আর করা, আপু জানালো তুই এখন বিজি, তুই যেতে পারবি না। তাই সকাল সকাল চলে আসলাম। তারপর আন্টি বললেন তোকে সারপ্রাইজ দেওয়া যায়, তাই সবাই ছাদে চলে এলাম। অবন্তীর শাশুড়ি নাস্তা নিয়ে ছাদে এলেন। রাফিকে বললেন,
তুই ফ্রেশ হয়ে আয়, নাস্তা তোর এখানে পাঠিয়ে দিব। আর শোনো মেয়েরা, আজকে দুপুরে সবাইকে খেতে যেতে হবে কিন্তু। অবন্তীকে বললাম তুমি এখানে তাদের সাথে বসে গল্প করো। আমরা তো দেশে আর মাত্র 2 দিন আছি, এখন বাহিরে গেট টুগেদার করাটা তোমার জন্য কষ্ট হবে। আর রাফিকে বাহিরে দেওয়ার ভরসা পাচ্ছিলাম না, তাই মেয়েদের বাসায় ডেকে নিয়ে এলাম, যাতে এখানেই দেখা করে নিতে পারো। অবন্তী মৃদু হেসে জবাব দিল। ঠিক করেছেন আপনি। অবন্তীর শাশুড়ি চলে গেলেন। অবন্তী তার বান্ধবীদের সাথে ছাদে বসে গল্প করছে। বিকেলে খাওয়া দাওয়া করে বান্ধবীরাও চলে গেল। অবন্তীর মাথায় সারাক্ষণ শুধু একটা বিষয় ঘুরপাক খাচ্ছে, আসিফকে নিয়ে। নুসরাতের লেখা সুইসাইড নোটে আসিফের নামের জায়গায় ইমতিয়াজ লেখা কেন? রাফিদের বাসার স্টোর রুমে রাখা ফ্রেমে রাফির ছোট ভাইয়ের নামও ইমতিয়াজ। তাছাড়া রাফির ব্লাড গ্রুপ আর আসিফের ব্লাড গ্রুপও কাকতালীয়ভাবে মিলে গিয়েছে। এই ঘটনাটা কাকতালীয় নাকি এর কোনো যোগসূত্র আছে? অবন্তী চিন্তা করতেই থাকলো। রাতে অবন্তীর বাবার বাসায় তাদের দাওয়াত ছিল। জামাই 2 দিন পর চলে যাবে, বিদায় নিয়ে আসতে হবে। প্রথমে সবার যাওয়ার কথা থাকলেও শেষে অবন্তীর শ্বশুর শাশুড়ি যেতে পারেননি। অবন্তীর শাশুড়ির খালা অসুস্থ, ওনাকে দেখতে ওনারা দুজন চলে যান। অন্যদিকে অবন্তীর 2 ননদও গেল না সেদিন। অগত্যা অবন্তী আর রাফিকে একাই যেতে হলো। রাস্তায় গাড়িতে জ্যামে আটকা পড়লো তাদের গাড়ি। রাফি কারের গ্লাস খুলে জ্যামের মধ্যে বাদামওয়ালাকে ডাক দিল। অবন্তী নিষেধ করলো। এখন আবার বাদাম খাওয়ার কি আছে? রাফি বলল, আছে। এই জ্যামে আটকা পড়ে যদি দাঁত দিয়ে ইঁদুরের মতো কিছু কাটা না যায়, তাহলে জ্যামটা ফিল করা যাবে না। আর মায়েরও বাদাম খুব পছন্দের। আমেরিকায় তো ড্রাই নাট মিক্সড আর মায়ের মুখ সব সময় একসাথে চলে। অবন্তী বলল, ও আচ্ছা, মা ছেলের পছন্দ তো একই থাকবে। রাফি বলল, বাদাম কিন্তু আরেকজনেরও খুব পছন্দের ছিল বলে শুনেছি। কার? ইমতিয়াজের। শুনেছি ছোট থাকতে নাকি কুটুস কুটুস করে সারাক্ষণ সে বাদাম চিবাতো। মায়ের থেকেই সে শিখেছে। রাফির মুখ থেকে এই কথা শুনে অবন্তী শকড হয়ে গেল। আসিফেরও বাদাম ভীষণ পছন্দের। বাসায় গেলে মাটিতে আর কিছু পাওয়া যাক বা না যাক, বাদামের ছাড়ানো খোসা ফ্লোরে ছড়িয়ে ছিটিয়ে রাখতে পাওয়া যেত। অবন্তীর কেন জানি মনে হলো আসিফ আর রাফির ডিএনএ টেস্ট করাবে। হুট করে মাথায় এই সিদ্ধান্তটা আসলো কিভাবে সেটা সেও জানে না। শুধু এতটুকুই, পুরো ঘটনার মধ্যে অবন্তী কেমন যেন একটা রহস্য গন্ধ খুঁজে পাচ্ছে। সবকিছু এত মিলে যাওয়াটা অবন্তীর কাছে স্বাভাবিক লাগছে না। প্রথমত আসিফের সাথে ইমতিয়াজের যোগসূত্র মিলছে না কোনোভাবেই। তারপর রাফির ব্লাড আর আসিফের ব্লাড গ্রুপ মিলে যাওয়া। আসিফ যখন অ্যাক্সিডেন্ট করে হসপিটালাইজড, তখন রাফির মায়ের অসুস্থ হয়ে যাওয়া এবং বারবার এই চিন্তা করা যে আমার কাছের কেউ অসুস্থ। এটা শুধুমাত্র মায়ের বেলাই হয়। মায়ের সন্তান যেখানেই থাকুক না কেন, সন্তানের কোনো অঘটন ঘটলে মায়ের মনে সেটা আগে থেকেই ইঙ্গিত চলে আসে। আসিফের ব্লাড গ্রুপ আর রাফির ব্লাড গ্রুপ সেম। রাফি সেদিন বলল ইমতিয়াজের নাকি বাদাম পছন্দের, তাদের মায়েরও বাদাম পছন্দের। এদিকে আসিফও খুব বাদাম পছন্দ করত। সবগুলো ঘটনা অবন্তীর কাছে কেমন যেন মিলে যাচ্ছে। সব ঘটনাই কাকতালীয়, অথবা এর একটা মিল থাকতে পারে। পুরো রাত নিজের সিদ্ধান্তের সাথে যুদ্ধ করে শেষমেশ অবন্তী এই সিদ্ধান্ত নিল রাফি আর আসিফের ডিএনএ ম্যাচিং করে কিনা সেটা দেখা লাগবে। এর জন্য অবন্তীকে যে করেই হোক আসিফের ব্লাড জোগাড় করতে হবে। এদিকে রাফিরা আগামী পরশুদিন সন্ধ্যার ফ্লাইটে আমেরিকা চলে যাবে। মাঝখানে শুধু আগামীকাল বাকি। বাসায় মেহমান আসছেন একে একে। সন্ধ্যার পর অবন্তীর মা বাবা আসবেন দেখতে। এদিকে রাতে রেশমিদের বাসার সবার দাওয়াত। রেশমিও আসবে, তবে অবন্তীর বাবা মা রাতে খাবেন না, আগে থেকেই বলে দিয়েছেন। তারা এসে কিছুক্ষণ বসে চলে যাবেন। অবন্তী একা একা চিন্তা করেই চলেছে কিভাবে কি করা যায়। অবন্তী সেদিন আসিফের গায়ের রক্ত লাগানো রাফির শার্টটা ড্রেসিং টেবিলের পেছনে রেখে দিয়েছিল। কি জন্য সেটা সে নিজেই জানে না। আজ হুট করেই মনে হলো আসিফের গায়ের রক্ত লাগানো শার্ট আছে তার কাছে। এখন আসিফের চুল লাগবে, রাফিরও ব্লাড যে কোনোভাবেই কালেক্ট করতে হবে। অবন্তী রান্নাঘরে ছিল। অবন্তীর হাতে পায়েস খুব ভালো হয়, তাই অবন্তীর হাতের পায়েস খেতে চান অবন্তীর শাশুড়ি। অবন্তী কিছুটা আনমনে পায়েস রান্না করছে। হুট করে ও মাগো বলে শব্দ শুনতে পায় অবন্তী। অবন্তীর শাশুড়ি চাকু দিয়ে ফল কাটতেছিলেন। চাকু ফসকে গিয়ে ওনার হাতের আঙ্গুলে বেশ খানিকটা কেটে যায়। অবন্তী বলে, মা, আপনি কাটতে আসলেন কেন? আমাকে বললেই তো হতো।
এদিকে আমি জানলামই না আপনি কখন রান্নাঘরে এসেছেন। এখন দেখেন ব্লাড বের হচ্ছে। আমি জানি না যে এভাবে হাত ফসকে যাবে। ইস, রক্ত অনেকটা বের হচ্ছে। আচ্ছা আপনি দাঁড়ান, আমি রুম থেকে ড্রেসিং বক্স নিয়ে আসি। না না, ঠিক আছে, তুমি পায়েস রান্না করো অবন্তী, আমি হাতে স্যাভলন লাগিয়ে নিব। না না আপনি দাঁড়ান, আমি এক্ষুনি নিয়ে আসছি। অবন্তী পায়েসের জাল কমিয়ে উপরতলায় গিয়ে ড্রেসিংয়ের বক্সটা নিয়ে আসলো। এনে তুলো দিয়ে শাশুড়ির আঙ্গুলে রক্ত পরিষ্কার করে সেখানে স্যাভলন লাগিয়ে দিল। রক্ত ঝরা বন্ধ হয়ে গিয়েছে, খুব বেশি কাটেনি, তবে সেই অনুপাতে রক্ত বেশি বের হয়ে গিয়েছে। সন্ধ্যা হয়ে গিয়েছে ততক্ষণে। কলিং বেল বাজলো। অবন্তী গিয়ে দরজা খুলল। অবন্তীর বাবা মা এসেছেন। মা অবন্তীকে জিজ্ঞেস করলেন, কেমন আছিস রে? ভালো, ভেতরে আসো। অবন্তীর বিয়ের পর এই প্রথম অবন্তীর মা বাবা অবন্তীর বাড়িতে আসলেন। অবন্তীর মা উপরের তলার দিকে তাকালেন। অবন্তীর শাশুড়ি অবন্তীর মাকে সালাম দিয়ে বললেন, আসতে কোনো অসুবিধা হয়নি তো বেয়াই? আরে না না, কোনো অসুবিধা হয়নি। আপনার বাড়ি তো দেখছি একদম হিন্দি সিরিয়ালে যেমন দেখতে হয় ঠিক তেমনই। অবন্তীর মায়ের কথায় অবন্তীর শাশুড়ি হাসলেন। তারপর বললেন, বেআইন বোধ হয় সিরিয়াল একটু বেশিই দেখেন। তা অবশ্যই সিরিয়ালের বাড়ির মতোই। আমার আমেরিকার বাসাটাও কম সুন্দর না, তার উপর সেখানে আমার নিজের হাতে করা বাগান আছে। দেশে তো বাগান নেই, এই ছাদে একটু একটু জায়গা পেলে আর কি। অবন্তীর মা অবন্তীর শাশুড়িকে বললেন, হ্যাঁ আসলে আপনার শখ আছে তো এই জন্য। আমার অবশ্য এসবের কোনোদিনই ঝোঁক ছিল না। অবন্তী যাও, ভিতর থেকে কিছু নিয়ে এসো। না না, কিচ্ছু লাগবে না। আরে বেয়াই, প্রথমবার এলেন, লাগবে না বললে তো আর হচ্ছে না। আপনারা আসেন, বসেন এখানে। অবন্তী তুমি রান্না করে যাও, সেখানে কুদ্দুসের মাকে পাঠিয়ে দিচ্ছি আমি। অবন্তী রান্নাঘরে চলে গেল। আপেল আর শরবত বানিয়ে ড্রয়িং রুমে চলে আসলো। ততক্ষণে অবন্তীর স্বামী রাফিও গল্প আড্ডায় যোগ দিয়েছে। শাশুড়ি অবন্তীকে বললেন, এখানে বসে মা বাবার সাথে গল্প করো। অবন্তী বলল, মা আমি রান্নাঘরে যাচ্ছি, পরে কথা বলছি এসে। ততক্ষণে রেশমির পরিবারের সবাই চলে এসেছে। রেশমি সম্পর্কে অবন্তীর আপন বড় বোন যেরকম, ঠিক তেমনি রেশমি এখন অবন্তীর চাচাতো যাও হয়। রেশমি এসেই অবন্তীকে বলল, কেমন আছো দেবরানী? দিনকাল কেমন যাচ্ছে? অবন্তীর শাশুড়ি হেসে দিলেন। তিনিও বললেন, যা দিনকাল আসলো, আপন বড় বোন ছোট বোনকে দেবরানী বলে ডাকে। বারে চাচি শাশুড়ি, আমার দেবরের বউ দেবরানী ডাকবো না তো কি ডাকবো? সে তো বিয়ের আগে আমার বোন ছিল, এখন আর বোন নেই। বোন কম, দেবরানী বেশি। আর বোন বোন করলে খাতির যত্ন কম পাবো, দেবরানী বলে ডাকলে সম্পর্কের জোরে অন্তত খাতিরটা বেশি পাবো। অবন্তীর মা রেশমিকে বললেন, আচ্ছা হয়েছে, চুপ কর এখন। অবন্তী লজ্জা পেয়ে রান্নাঘরে চলে আসলো। রান্নাঘরে এসে পায়েস বাটিতে নিল সবার জন্য। তারপর সিঙ্গারা, ড্রিঙ্কস, আপেল কেটে নিয়ে গেল। ড্রয়িং রুমে সবার সাথে বসে গল্প করছে। এমন সময় অবন্তীর হুট করে উঠে বসে রান্নাঘরে চলে আসলো আবার। অবন্তীর মনে হলো তার শাশুড়ির রক্ত দিয়েও তো ডিএনএ টেস্ট করানো যাবে। মায়ের রক্ত আর ছেলের রক্ত মিল হবার কথা। অবন্তীর মাথায় এই চিন্তাটা আগে আসেনি। অবন্তী রান্নাঘরে গিয়ে ডাস্টবিন খুঁজতে লাগলো। একটু আগেই যখন শাশুড়ির আঙ্গুল কেটে গিয়েছিল, সে তখনই তুলো দিয়ে শাশুড়ির রক্ত পরিষ্কার করে সেই তুলাটাই ডাস্টবিনেই ফেলেছিল। অবন্তী খুঁজতে থাকে সেই রক্ত লাগানো তুলাটা। কিছুক্ষণ পর পেছনে থেকে রেশমি ডাক দিয়ে বলে, এখানে এই ডাস্টবিনে কি খুঁজছিস তুই? অবন্তী কিছুটা হকচকিয়ে যায়। এই কথাটার জন্য সে প্রস্তুত ছিল না। কেউ যে পেছনে আছে এটাও সে বুঝতে পারেনি। অবন্তী বলল, আমার আংটিটা খুলে পড়ে গেছিল, সেটা খুঁজছিলাম। ও, পেয়েছিস? অবন্তী তার আঙ্গুলের আংটি একটা ঠিক করতে করতে বলল, হ্যাঁ পেয়েছি। হাতের মুঠোয় অবন্তীর সেই রক্ত লাগানো তুলোটাও ছিল। অবন্তী রেশমিকে পাশ কাটিয়ে তার রুমে চলে যায়। সেখানে গিয়ে একটা আংটির বাক্সে সেই রক্ত লাগানো তুলোটাকে যত্ন করে রাখে অবন্তী। অবন্তী সিআইডিতে দেখেছিল ডিএনএ টেস্টে মাথার চুলও লাগে। এখন শাশুড়ির মাথার চুলও তাকে জোগাড় করতে হবে। এখন শাশুড়ির নিচে বসে গল্প করছেন অবন্তী। ভাবলো এখনই সময়। শাশুড়ির রুমে গিয়ে তার চিরুনি থেকে একটা চুল বের করা যাবে অনায়াসেই। অবন্তীর যেই ভাবা সেই কাজ। সে চুপি চুপি তার রুম থেকে বেরিয়ে শাশুড়ির রুমের দিকে গেল। ভেবেছিল শাশুড়ি রুমে নাই,
তাই সে নক না করেই দরজা খুলে ফেলল। শাশুড়ির রুমে গিয়ে দেখলো সেখানে শ্বশুর বিছানায় শুয়ে শুয়ে খবরের কাগজ পড়ছেন। অবন্তীকে দেখে তিনি বললেন, এখানে কেন বৌমা? কোনো দরকার? অবন্তী এবারও দোটানায় পড়ে গেল। কি উত্তর দিবে খুঁজে পাচ্ছিল না। হুট করেই বলল, বাবা আপনি নিচে যান। বাবা, মা, আপু সবাই এসেছে, তারা বসে গল্প করছে। ও আচ্ছা, আমি যাচ্ছি। অবন্তীর শ্বশুর উঠে নিচে চলে গেলেন। অবন্তী এবার শ্বাস নিল। বেশ ভয় পেয়ে গিয়েছিল সে। তারপর হুটহাট করে শাশুড়ির ড্রেসিং টেবিলের উপরে রাখা চিরুনিটা হাতে নিল। একটা চুল বের করে নিয়ে আসলো। রুমে এনে যেই বক্সে শাশুড়ির রক্ত ভেজা তুলো রাখা ছিল সেই বক্সে চুলটাও রাখলো অবন্তী। এখন অবন্তীকে যে করেই হোক বাইরে যেতে হবে, আর এজন্য অবন্তী একটু দেরি করল না। নিচে গিয়েই হুটহাট করে বলল, আমার বান্ধবীর মা অসুস্থ, তাকে দেখতে যেতে হবে। অবন্তীর মা বললেন, কার মা? শারমিনের আম্মু অসুস্থ ভীষণ। শারমিন কান্নাকাটি করছে, তাকে দেখতে যেতে হবে এখন। কিন্তু আমি তো সকালেই শারমিনের মাকে দেখলাম নিউ মার্কেটে শপিং করছে। অবন্তী এবারও ধরা খেতে খেতে বাঁচল। মাকে বলল, আশ্চর্য, একজন মানুষ সকালে ভালো থাকতেই পারে, তারপর হয়তো বা অসুস্থ হয়েছেন। ওনার হার্ট অ্যাটাক হয়েছে, আমাকে দেখতে যেতে হবে। অবন্তীর মা বললেন, তাহলে আমাদের সাথে যাস, এখন তো তোর বাসায় মেহমান। অবন্তীর শাশুড়ি পাশ থেকে বললেন, না না, বেয়ান যাক, দেখে আসুক মেয়েটাকে, আর আমি তো আছি। রাফিকে ডেকে বললেন, রাফি, তুই গাড়ি নিয়ে অবন্তীর সাথে চলে যা। অবন্তী চিৎকার করে উঠল, না না না, তোমার যাওয়া লাগবে না। রাফি অবাক হলো সবার সামনে অবন্তীর এমন আচরণে। অবন্তী খেয়াল করলো সবাই তার দিকে তাকিয়ে আছে। অবন্তী বলল, সরি, আমি আসলে এইভাবে মিন করিনি। রাফিকে যাওয়া লাগবে না, আমি একাই যেতে পারবো। অবন্তীর শাশুড়ি বললেন, এখন তো রাত হয়ে গিয়েছে মা, একা একা যেতে পারবে না। না মা, আমি পারবো। অবন্তী উপরে গিয়ে একটা ব্যাগে সেই রক্ত লাগানো শার্ট আর বক্সে রাখা চুল ও অবন্তীর শাশুড়ির রক্ত লাগানো তুলো নিয়ে নিচে নেমে আসলো। সামনে বসে থাকা রেশমি অবন্তীকে জিজ্ঞেস করলো, হাতের ব্যাগে এসব কি? অবন্তী বলল, আমার একটা ওড়না নিয়েছি সাথে। ওড়না কেন? বুঝবা না। মনে মনে ভাবলো অবন্তী, তার আপন মা আর আপন বোন তার যাত্রাপথে বারবার বাধা হয়ে দাঁড়াচ্ছে। এদিকে অবন্তী ভেতরে ভেতরে এই সমীকরণ মেলানোয় গভীর উদ্গ্রীব হয়ে আছে। কি হলো, কিভাবে হলো, এবং আসিফ আসলেই কি ইমতিয়াজ, বা আসিফের সাথে কি তার শ্বশুর শাশুড়ির কোনো রক্তের সম্পর্ক আছে কিনা, এটা অবন্তীকে জানতেই হবে। বাসা থেকে বেরিয়ে সোজা একটা অটোতে করে নিউ লাইফ হসপিটালে চলে আসলো। এখানে অবন্তীর বান্ধবী এবার 4th ইয়ারে পড়ছে। তাকে আগেই গাড়িতে থাকাকালীন কল করে এসেছিল অবন্তী। অবন্তীর এই স্যাম্পল দেখে তার বান্ধবী বলল, আসলে এর কাহিনী কি? হুট করে এই ডিএনএ টেস্ট করানোর কি দরকার? আর কার ডিএনএ এটা? অবন্তী বলল, আমি সব বলবো পরে, এখন আসি। তুই শুধু আমাকে জানাস যে রিপোর্টে কি আসলো, 2টা স্যাম্পল ম্যাচ করলো কিনা। আচ্ছা ঠিক আছে, আমি জানাবো তোকে। তোর জামাই কেমন আছে রে অবন্তী? ভালো। আচ্ছা আসি এখন, আমি তাড়াহুড়োর মধ্যে এসেছি, পরে দেখা হবে। অবন্তী হসপিটাল থেকে বের হয়ে সোজা থানায় গেল। সেখানে কি হচ্ছে না হচ্ছে সেটা তার জানার দরকার। থানায় গিয়ে অবন্তী ভেতরে ঢোকার সাহস পেল না, ফিরে আসলো। বাসায় আসতে আসতে রাত 9টা হওয়ায় রেশমি এখনো বসা আছে। রেশমি সবার সামনে বলল, এত তাড়াতাড়ি চলে আসলে যে? তোর বান্ধবীর মা ভালো আছেন তো? হ্যাঁ ভালো আছেন এখন, আর বাসায় তোমাদের রেখে গিয়েছি তাই চলে আসলাম, বেশিক্ষণ থাকিনি। ও আচ্ছা। আচ্ছা তোমরা বসো তাহলে, আমি রান্নাঘরে চাই। অবন্তীর পেছন পেছন রেশমিও রান্নাঘরে আসলো। অবন্তীর হাত পেছনে থেকে ধরে রেশমি বলল, কই গিয়েছিলি? কে অসুস্থ? আমি না কল দিলাম, তোর বান্ধবী বলল সে ভালো আছে, তার মাও ভালো আছে। ও আচ্ছা, জেনে গিয়েছো? তা সবাইকে বলে দিতা যে আমি বাইরে অন্য কোথাও গেছিলাম। বেয়াদব, মুখে মুখে তর্ক করবি না। অবন্তী, কোথায় গিয়েছিলি বল? ও আচ্ছা, আমি তো ভুলেই গেছিলাম তুমি এখন আমার বোন না, তুমি আমার যা, আমি তো তোমার দেবরানী। অবন্তীর শাশুড়ি তখন রান্নাঘরে চলে আসলেন। রেশমিকে এভাবে অবন্তীর হাতে ধরা অবস্থায় দেখে তিনি জিজ্ঞেস করলেন, কিছু হয়েছে? রেশমি বলল, না না চাচি, অবন্তী হাতে চুড়ি দেখাচ্ছিল,
ডিজাইনটা খুব সুন্দর। অবন্তীর শাশুড়ি রেশমিকে বললেন, হ্যাঁ হ্যাঁ, ডিজাইনটা আসলেই সুন্দর, 5 ভরি দিয়ে বানানো, বুঝতে হবে না? রেশমি হাসলো, তারপর বলল, হ্যাঁ, সব শুধু নিজের ছেলের বউয়ের জন্য। সামনের বার আসার সময় ভাতিজার ছেলের বউয়ের জন্য আনতে হবে। আর অন্য হিসেবে আমি তো এই বিয়ের ঘটকালি করেছি, ঘটক হিসেবেও আমার পাওনা রইল। অবন্তীর শাশুড়ি হাসলেন, নিজের হাত থেকে চুড়ি একজোড়া খুলে রেশমির হাতে পরিয়ে দিয়ে বললেন, এটা আমার বৌমার জন্য। রেশমি কিছুটা লজ্জা পেয়ে গেল। অবন্তীর শাশুড়িকে বলল, না না চাচি, আমি অনেক মজা করেই বলেছিলাম, এটা আমার লাগবে না। এই মেয়ে, এখন আমি রাগ করব কিন্তু। মজা করে বলেছিলা, তবে তোমার এটা পাওনা থাকতোই। এমনিতেই তোমার বিয়েতে কিছুই দেই নাই তো। ধরো তোমার বিয়ের 4 বছর পর তোমার চাচি শাশুড়ি এটা তোমাকে উপহার দিয়েছে। এদিকে অবন্তী অপেক্ষায় আছে ডিএনএ টেস্টের রেজাল্ট কবে আসবে। কি আসবে? রাফি আর আসিফ আপন 2 ভাই নতো? রাফিরা আমেরিকা চলে গেল পরের দিন সন্ধ্যার ফ্লাইটে। অবন্তী প্রথমে ভেবেছিল বাবার বাসায় চলে যাবে, অবন্তীর শাশুড়িও তাই বলেছিলেন। অবন্তীর বোন রেশমি রাজি হলো না, অবন্তীকে ইশারায় বুঝিয়ে বলল এখানেই থাকতে। শেষমেশ অবন্তীকে অবন্তীর শাশুড়ি জিজ্ঞেস করেছিলেন সে এখানে একাই এই বড় বাসায় থাকতে পারবে কিনা। অবন্তী বলেছিল পারবো। একা একা বাসায় থাকতে অবন্তী অভ্যস্ত নয়। রাতে রেশমি চলে আসলো অবন্তীর বাসায়। পরের দিন ফ্লাইট থেকে নেমে বাসায় গিয়ে রাফি অবন্তীকে কল দিল। হ্যালো অবন্তী, কেমন আছো? ভালো। ঠিকঠাক পৌঁছেছ তো? হ্যাঁ, এই তো। আচ্ছা, এই নাও, মায়ের সাথে কথা বলো। রাফি তার মায়ের কাছে মোবাইল দিয়ে দিল। অবন্তী শাশুড়িকে সালাম দিয়ে জিজ্ঞেস করলো, কেমন আছেন মা? আপনার শরীর যাওয়ার সময় ভালো ছিল না, এখন ভালো তো? হ্যাঁ রে মা, ভালো আছি। তোকে নিয়ে চিন্তা হচ্ছিল, একা একা কেমন আছিস? না মা, চিন্তা করবেন না, আপুকে নিয়ে এসেছি রাত্রেই। 2 দিনই থাকবে আমার সাথে। আচ্ছা, রেশমিকে বলিস থাকতে কয়েকদিন। যখন একা একা অভ্যাস হয়ে যাবি তখনই তাকে যেতে দিস। আচ্ছা মা, বাবা কি করছেন এখন? না, উনি ওয়াশরুমে গিয়েছে। আচ্ছা, এই নে, রাফির সাথে কথা বল। রাফি আবার কলটা নিল। অবন্তীকে বলল, সুইট হার্ট, একা একা ভালো লাগছে না কিন্তু। এই ছেলে, মা শুনতে পাবেন, কি আবল তাবল বকছো? শুনলে শুনুক, আমি আমার বউয়ের সাথে কথা বলছি, অন্য কারোর সাথে না কিন্তু। আচ্ছা আচ্ছা, হয়েছে। অবন্তী খেয়াল করলো তার মোবাইলে এসে কল ঢুকছে। এমন সময় তার বান্ধবী কল দিয়েছে। অবন্তী এক্সাইটেড রেজাল্ট জানার জন্য। কি করবে, এদিকে রাফি কল করেছে। অবন্তী রাফিকে বলল, রাফি, আমি কল রাখছি, তাহলে পরে কথা বলি। ওহ আচ্ছা, আমি এখানে তোমাকে মিস করছি আর তুমি রাখছি রাখছি বলছো? আচ্ছা বাবা, আমি বললাম তো পরে কথা বলবো। বাবা না, বাবু ডাকো। ওকে বাবু, হয়েছে। হ্যাঁ হয়েছে। আমি এখন একটু বাইরে যাব আর সন্ধ্যায় ফিরে এসে তোমাকে কল করব। এখানে বাসার অবস্থাও অনেক খারাপ। 1 মাসে ধুলোবালি জমে নাজেহাল অবস্থা। পানির ট্যাবের মধ্যেও সমস্যা দেখা দিয়েছে। অবন্তীর রাগ উঠতেছিল তখন। ভাবছিল কখন রাফি কল রাখবে আর সে তার বান্ধবীকে কল করে জিজ্ঞেস করবে রিপোর্টে কি আসলো। শেষমেশ রাফি বলল, আচ্ছা সুইট হার্ট, রাখি তাহলে। রাখো, বাই। বাই, লাভ ইউ। লাভ ইউ টু। রাফির কল রেখেই অবন্তী তার বান্ধবীকে কল করলো। এখন তার মোবাইলে ওয়েটিং দেখাচ্ছে। অবন্তী বিরক্ত হলো। তারপর অবন্তীর পেছনে রেশমি এসে বলল, রিপোর্ট ম্যাচিং করেছে। কি? কিসের রিপোর্ট? আর তুমি জানলে কিভাবে? শ্রাবণী কল করেছিল, আমাকে বলেছে তোর নাম্বার নাকি ওয়েটিং আসছিল আর রেজাল্ট পজিটিভ এসেছে, এটা তোকে জানানোর জন্য। আর ইউ সিরিয়াস আপু? শ্রাবণী বলেছে যে রিপোর্ট ম্যাচ করেছে? হ্যাঁ। আচ্ছা তুই এইটা বলবি তোর যে কিসের রেজাল্ট ম্যাচিং করেছে? কিছু না। কিছু না মানে তুই কি লুকাতে চাচ্ছিস আমার কাছে? বল অবন্তী। বললাম তো কিছু না। তুমি সব সময় এরকম করো কেন আপু? অবন্তী বল আমাকে, এভাবে লুকিয়ে রাখিস না এত কিছু। অবন্তী আর চুপ থাকলো না, বলে দিল তাকে সে ডিএনএ টেস্ট করাতে দিয়েছিল। রেশমি জিজ্ঞেস করলো, কার ডিএনএ টেস্ট? আসিফ আর আমার শাশুড়ির।
হোয়াট? আসিফ তোর শাশুড়ি? আমি তো কিছুই বুঝতে পারছি না। অবন্তী পুরো ঘটনা খুলে বলল। আসিফের ব্লাডের সাথে রাফির ব্লাড গ্রুপ মিলে যাওয়া, আসিফের নাম ইমতিয়াজের সাথে ফ্রেমে বাঁধানো জন্ম নাম মিলে যাওয়া, নুসরাতের সুইসাইড নোট, আসিফের বাদাম পছন্দ হওয়া আর রাফির মায়ের বাদাম পছন্দ করা, সব তার নিজের কাছে কেমন যেন মিক্সড মনে হচ্ছে। তাই সে দুজনের ডিএনএ টেস্ট করায়। আজ সেই টেস্টের রেজাল্ট ম্যাচিংও করেছে। অবন্তী এবার কি করবে বুঝে উঠতে পারতেছিল না। রেশমি বলল, চুপ, এই কথাটা আমি জানি আর তুইও জানিস, এছাড়া আর কাউকে বলবি না। অবন্তী বলল, কেন? কেন এই প্রশ্নটা করবি না? আমি বলেছি কেউ যাতে এটা না জানতে পারে। আর শ্রাবণী কি জানে যে এইটা তোর শাশুড়ি আর আসিফের ডিএনএ টেস্ট ছিল? না, জানেন না। ভুল করেও যাতে সে না জানে অবন্তী। এই ঘটনাটা পৃথিবীর সামনে আনতে দেওয়া যাবে না। কেন? এখানে সমস্যা কোথায় আপু? যদি রাফি জেনে যায় আসিফ তার আপন ভাই, তাহলে আসিফের শাস্তি সে কখনোই হতে দিবে না। আর যদি আসিফের শাস্তি না হয়, তাহলে তোর চোখের সামনে আজীবন আসিফকে দেখতে হবে। এই ঘরটা তোর, এই বিশাল বাসাটা তোর। দুইটা ননদ বিয়ে করে চলে যাবে, বিশাল বাসার মধ্যে আরেকজন ভাগীদার কেন আনবি তুই? এটা তো নিজেই নিজের ক্ষতি করা, তাই না? কি বলছো এসব? তাই বলে আমি একজন মা ছেলেকে আর দুই ভাইকে মিল করাবো না? আমি তো সত্যিটা জানি। না, মিল করানোর প্রয়োজন নেই। আসিফ এখন জেলে আছে। উচ্চ আদালতে রাফি নিজে তার শাস্তির আপিল করে গিয়েছে। কি? রাফি আপিল করে গিয়েছে? হ্যাঁ, তুই জানিস না? না, আমি তো জানি না। ও, না জানলে নাই। এই ঘটনাটা পৃথিবীর সামনে চাপা দিয়ে রাখতে হবে। তুই তো চাস যে অপরাধীর শাস্তি হোক। তুই তো চাস যে নুসরাতের যার কারণে আত্মহত্যা করেছে সে শাস্তি পাক, তার একটা বিহিত হোক। চাস কিনা বল? হ্যাঁ চাই, কিন্তু কোনো কিন্তু না। আসিফের সত্যটা সামনে আসা মানে তোর জীবনটা নষ্ট হওয়া। বোন, এই ভুলটা আর করিস না তুই। সেদিন সন্ধ্যায় বিছানায় শুয়ে সে অবন্তী বেশ কিছুক্ষণ ভাবল। অবন্তী কখনোই চায় না একজন মিথ্যাবাদী প্রতারক বেঁচে থাক। তাছাড়া আসিফ তার বন্ধুদের নিয়ে নুসরাতকে রেপ করেছে, এইটার শাস্তি তাকে পেতেই হবে। অন্যদিকে রেশমির কথাও ফেলে দেওয়ার মতো না। রেশমি ঠিকই বলেছে, আসিফ যদি জেনে যায় বা রাফি জেনে যায় যে আসিফ তার আপন হারিয়ে যাওয়া ভাই, তখন রাফি তার ছোট ভাইকে বাঁচানোর জন্য প্রাণপণ চেষ্টা করবে। তখন হয়তো আসিফ বেঁচে থাকবে। আসিফ বেঁচে গেলে চিরতরে আজীবনের জন্য অবন্তী নিজের কাছে হেরে যাবে। শ্রাবণীর কল আসলো। এমন সময় অবন্তীর কল রিসিভ করতে ইচ্ছে হচ্ছিল না। তারপরও কল রিসিভ করলো অবন্তী। ওপাশ থেকে শ্রাবণী বলল, কি রে, কল ওঠালি না কেন বিকালে? তারপর আমি রেশমি আপুকে কল করে রিপোর্ট জানালাম। তা কার ডিএনএ ছিল এটা? বিকালে তো দুলাভাইয়ের সাথে কথা বলাই ছিলাম। তারপর যখন কল ব্যাক করি তখন তোকে ওয়েটিংয়ে দেখলাম। হ্যাঁ, তখন রেশমি আপুকে কল দিয়েছিলাম আমি, ওনাকে রিপোর্ট জানালাম। হ্যাঁ, ভালো করেছিস। কেমন আছিস তুই? ভালো। কার ডিএনএ এটা? অবন্তী ইচ্ছা করেই আগে এই প্রশ্নটার উত্তর এড়িয়ে গিয়েছিল। এখন এইটার উত্তর কি দেবে ভেবে পেল না। রেশমি এসেই অবন্তীর কান থেকে ফোন টেনে নিয়ে শ্রাবণীকে বলল, এই শ্রাবণী, বাসায় একবার একসাথে খাবো আমরা। অনেকদিন দেখা হয় না তোর সাথে। 2 দিন পর তো ডাক্তার হয়ে যাবি, তখন আগে থেকে টাইম নেওয়া ছাড়া আর দেখাই করা যাবে না। কি যে বলো আপু, এরকম আর হলাম কই। তবে আসবো একদিন। তোমাকে অনেক দিন দেখি না। অবন্তীর সাথে অবশ্য 2 দিন আগেই দেখা হয়েছিল। ও আচ্ছা, আন্টি কেমন আছেন? ভালো। আচ্ছা আপু, আমি রাখছি এখন, পরে কথা হবে। আচ্ছা শ্রাবণী, ভালো থাক। এই যাত্রায় রেশমি এসে মোবাইল নিয়ে নেওয়ায় অবন্তী রক্ষা পায়। না হলে এর উত্তর কি দেবে সেটা অবন্তী ভাবতে শিউরে উঠেছিল। অবন্তী রেশমিকে বলল, এভাবে আমি সত্য চাপা দিয়ে রাখবো আপু? হ্যাঁ, রাখতে হবে। আসিফের চ্যাপ্টার কি তুই তোর জীবনে নতুন করে খুলতে চাস? এই ছেলেটাকে এখন জীবন থেকে মুছে ফেলেও মুছতে পারবি না, এটা মানা যায়? রেশমির কথায় অবন্তী কিছুক্ষণ নিশ্চুপ থাকে। নিজের মনকে প্রশ্ন করে, আসলে এই আসিফ চ্যাপ্টার জীবন বয়ে বেড়ানোটা তার জন্য অসম্ভব। রেশমি বলল, সবাই আমেরিকা চলে গেছে, তারা আর দেশে আসবে না। জানার কোনো উপায়ও নেই, কেউ জানেও না। আর এদিকে ডিএনএ টেস্টের ব্যাপারে কেউ ঘূর্ণাক্ষরও টের পায়নি কোনো কিছু। তুই নিজে চুপ থাকলেই সব চুপ, কেউ জানতে পারবে না। সত্যি বলছো আপু? কেউ জানবে না তো? আমার কেমন জানি ভয় ভয় হচ্ছে।
ভয় কেন হবে শুনি? আমি আছি না, কেউ জানবে না। আসলে জানার এখানে উপায় নেই, শুধু না জানালেই হলো। তুই চুপ মানে দুনিয়া চুপ যে রাফি আর আসিফ আপন দুই ভাই। অবন্তীর মোবাইলে কল এলো। রাফি কল দিয়েছে। রেশমি বলল, আমি পাশে বসা আছি, ভালো মন্দ কথা বল, এসব নিয়ে কোনো কিছু বলিস না আবার। অবন্তী কল রিসিভ করলো। রাফি প্রথমেই বলল, গুড নিউজ আছে অবন্তী। কি গুড নিউজ? বেলাল আমাকে কল করেছে। কি বলেছে আসিফের কথা? রেশমি অবন্তীকে ইশারায় কল লাউডে দিতে বলল। আসিফকে নিয়ে কি কথা হচ্ছে সেটা রেশমি শুনতে চায়। অবন্তী হালকা কেশে কলটা লাউডে দিয়ে বলল, কি বলেছে বিলাল? বলেছে যে আদালতের প্রাথমিক শুনানিতে আসিফের আজীবনের জন্য কারাদণ্ড হয়েছে। আমি আবার আবেদন করেছি ফাঁসির জন্য। ফাঁসি না হলেও তার আর এই জীবনে বাহিরের দুনিয়া দেখা হচ্ছে না। অবন্তীর নার্ভাস হয়ে গেল। কি জবাব দিবে বুঝে উঠতে পারলো না। রেশমি পাশে থেকে চোখ বড় বড় করে অবন্তীকে রাফির সাথে ঠিক মতো কথা বলতে বলল। রেশমি বলল, আসিফের কি ফাঁসি হয়ে যাবে রাফি? আমার মনে হয় তাই। যতটুকু শুনলাম আসিফের পক্ষের কেউ আসেনি, হয়তোবা কেউ নাই ওর। আর তার নিজের পক্ষের সাফাই কেউ না দিলে কোর্ট এই র্যাপের মামলায় তাকে ফাঁসি দিবে আমার মনে হয়। ও আচ্ছা, আমি রাতে কথা বলি রাফি। যখনই কল দিই তখনই তুমি বিজি থাকো অবন্তী। না মানে আমার শরীর খারাপ লাগছে রাফি। ও আচ্ছা, আপু কোথায়? কাছে আছে? দেও আপুর সাথে কথা বলি। অবন্তী মোবাইল রেশমির হাতে ধরিয়ে দিল। রাফি রেশমিকে সালাম করলো। রেশমি জবাব দিল, ওয়ালাইকুম আসসালাম। রাফি, ভালো আছো? হ্যাঁ আপু, ভালো আছি। অবন্তীর কি হয়েছে আপু? শরীর খারাপ বলল। ও সে কিছু না, একটু জ্বর জ্বর, ঘুমালে ঠিক হয়ে যাবে। আমি নাপা এক্সট্রা খাইয়ে দিচ্ছি। ও আচ্ছা, আমি আরো ভয় পেয়ে গিয়েছিলাম। আপনি কাছে আছেন তাই প্রশান্তি। আপু, আমি অবন্তীকে আমেরিকায় যত দ্রুত সম্ভব নিয়ে আসার ট্রাই করব। হ্যাঁ হ্যাঁ, সেটাই করো। এখানে আমার বোনটা একা একা থাকতে পারবে না। জি আপু, আমি সেই চেষ্টাই করছি। চাচি ভালো আছেন রাফি? হ্যাঁ মা, ও ভালো আছেন। আচ্ছা আপু, রাখছি এখন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রেশমি কল কেটেই অবন্তীকে কড়া গলায় বলল, এভাবে নার্ভাস হয়ে যাওয়ার কারণ কি? জানি না। জানি না মানে? এভাবে এসব ন্যাকামো করার দরকার কি? আপু, আমার কাছে খারাপ লাগছে এভাবে যে একটা ভাই তার আপন ছোট ভাইয়ের ফাঁসির জন্য অ্যাপিল করেছে, অথচ রাফি এটা জানলে কখনোই করতো না বলে আমার ধারণা। তো তুই কি চাস যে অপরাধী শাস্তি না পাক? তোর জীবনে আবার কোনো না কোনো ভাবে আসিফ ফিরে আসুক, আগে প্রেমিক হিসেবে আর এখন দেবর হিসেবে? অবন্তী চুপ, কথার উত্তর দেয় না। রেশমি বলল, কি হয়েছে, উত্তর দে। নাকি এর কোনো উত্তরই তোর কাছে নেই? এর উত্তর দিতে হবে অবন্তী। জীবনকে সুন্দর করার জন্য অনেক কষ্টই মেনে নিতে হয়। প্রেমিক ছিল না ও একটা ভণ্ড, প্রতারক, ভালোবাসার খেলোয়াড়। তার জন্য সিম্প্যাথি কাজ করা উচিত না। এখানে সিম্প্যাথি না আপু, আমি জাস্ট সত্যটা গোপন রাখার জন্য ভয় পাচ্ছি। গোপন রাখতে হবে, কিছু কিছু সত্য সত্য বলতে নেই। এইটার গোপন রাখা আশাব্যঞ্জক। এইটা সুদূর ভবিষ্যতে তুই নিজেই বুঝতে পারবি, এখন বুঝতে পারছিস না। 5 মাস পর। তারপর এভাবেই কেটে গেল আরও 5 মাস। অবন্তী বাসায় একা একা থাকা শিখে গেল। রেশমি নিজের সংসার নিয়ে ব্যস্ত। অবন্তীর একা সময়টার অধিকাংশ সময় কাটে বাসা গোছাতেই। একা একা এই এত বড় বাসায় একমাত্র অবন্তী থাকে, সাথে একটা কাজের মেয়ে। এই কয়েক মাসে অবন্তীর জীবনে বেশ খানিকটা পরিবর্তন এসেছে। অবন্তী মা হতে চলেছে। এখন আর তার আগের মতো হুঁটহাট চালচলন করতে পারে না। জীবন গোছাতে শিখেছে, দায়িত্ব নিতে শিখেছে। রাফির কেয়ারিং আরও বেড়ে গেল। অবন্তীর পাসপোর্ট হয়েছে। কিছুদিনের মধ্যেই অবন্তী আমেরিকা চলে যাবে। অবন্তীর শাশুড়ি প্রতিদিন 2 বার কল করে জিজ্ঞেস করেন কেমন আছে, কি করছে, কি খেয়েছে। অবন্তী সব ঠিকঠাক জবাব দেয়। এতদিন আসিফকে যে চিরতরে ভুলতে চলেছে। রেশমির কথায় আসিফের কথাটা আর কাউকে জানানো হয়নি অবন্তীর। এদিকে রাফি আসিফের কেসটা হ্যান্ডেল করছে। আসিফকে যেভাবেই হোক সর্বোচ্চ শাস্তি দিতেই হবে। আসিফের শাস্তির ব্যাপারে মাঝে মধ্যে রাফি অবন্তীর সাথে কথা বলে। একদিন রেশমি রাফিকে কল দিয়ে আসিফের কথা অবন্তীকে বলতে নিষেধ করে। রাফি এর কারণ জানতে চাইলে রেশমি বলে অবন্তীর শরীর খারাপ এখন। এই অবস্থায় আসিফকে নিয়ে চিন্তা করাটা বা এই টেনশনটা অবন্তীর মাথায় ঢুকে যাওয়াটা অবন্তীর জন্য খারাপ হবে।
রাফি রেশমির কথা বুঝতে পারে। রেশমির বলার পর থেকে আসিফের ম্যাটারটা অবন্তীর সাথে কলেজ স্কিপ করে চলার চেষ্টা করে আসিফ। অবন্তীর শরীরও কিছুদিন থেকে খারাপ। 2 দিন আগে রেশমি অবন্তীর বাসায় চলে এসেছে। আগে রেশমি বাবার বাসায় যেত, এখন রেশমির এখানে চলে আসে। রেশমির সাথে 2-3 মাস থেকে বাসায় চলে যায়। বাবা মাকেও এখানে কল করে নিয়ে আসে রেশমি। রেশমি একদিন এভাবেই অবন্তীকে ধরে কান্না করতে থাকে। অবন্তীকে রেশমি বলে, সবার জীবনে সুখ চলে আসবে, তুইও হুট করে আমেরিকা চলে যাবি, মা বাবাও ভালো থাকবেন। আমাদের ভাই আরিয়ানও কানাডায় ভালো আছে রে, তার ফিউচার আছে। আমার কি আছে রে বোন? একটা মেয়ের কাছে তার জীবনের সবচেয়ে বড় চাওয়া হলো মা ডাক শোনাটা। আমি সেই ডাকটা শুনতে পারবো কখনো? অবন্তী নিশ্চুপ। রেশমি কথার জবাব দেয় না। রেশমি অবন্তীকে জড়িয়ে ধরে বাচ্চাদের মতো কান্না শুরু করে দেয়, হাউমাউ করে কান্না করে। অবন্তী বুঝে উঠতে পারে না কি করবে। এই কান্না থামার নয়। যে রেশমি অনেক শক্ত সামর্থ্য মনে হয়, সেই রেশমি বুক ভর্তি আর্তনাদ পাহাড়ের মতো করে গিয়েছে। অবন্তীর মনের ভেতরে সেই পাহাড়টা তাকে পীড়া দিচ্ছে। রেশমির মতো একটা শক্ত মেয়ের জীবনে সুখ নেই, প্রশান্তি নেই। টাকা পয়সাই শুধু জীবনের একমাত্র মর্মার্থ না। জীবন যেখানে শুরু, টাকা পয়সা সেখানে নির্মুক্ত। আরেকটা জীবন সেখানে ক্রন্দন করতে থাকলো জীবন প্রদীপের আশায়। অবন্তীর বোন রেশমি ভালো নেই, তার জীবন থেকেও নিস্পন্দিত। রেশমির হাসি আর শক্ত চেহারার ভেতরে চাপা আছে বিশাল অভিযোগের শহর, যে শহরে অন্য কারো প্রবেশ নিষিদ্ধ। পরের মাসেই অবন্তী আমেরিকায় চলে গেল। অবন্তী যেদিন আমেরিকা যায় সেদিন আসিফের ফাঁসি কার্যকরের দিন ছিল। আমেরিকা পৌঁছাতেই রাফির মুখ থেকে অবন্তী প্রথম যে খবর শুনল সেটা ছিল এরকম, আসিফের শাস্তি হয়েছে অবন্তী, আসিফের ফাঁসি হয়েছে। অবন্তীর মুখটা তখন অপরাধীর মতো মলিন হয়ে গিয়েছিল। মুখ থেকে কোনো কথা বের হচ্ছিল না। একজন ভাই যদি জানতে পারে সে যার মৃত্যু সংবাদ তার স্ত্রীকে বলছে, সেই ছেলেটা তার আপন ভাই, তখন তার মনের অবস্থা কেমন হবে? একজন মা যদি জানতে পারে আজকে তার ছেলের ফাঁসি কার্যকর হয়েছে, তখন তার মনের অবস্থা কেমন হবে? আমেরিকায় তাদের বাসাটা বেশ গোছালো। বাসার সামনেই বিশাল বিন্যস্ত বাগান, সেখানে সবজি ক্ষেত করা আছে। এগুলো অবশ্য অবন্তী আগে ফটোতে দেখেছিল, তবে সামনাসামনি দেখতে ফটোর চেয়েও বেশি প্রাণবন্ত মনে হচ্ছিল অবন্তীর কাছে। অবন্তীর শাশুড়ি অবন্তীকে বললেন, এইবার থেকে আমি বিশ্রামে চলে যাব, আমার বৌমা চলে এসেছে, আমার আর কোনো কষ্ট থাকবে না এখন। রাফির মোবাইলে কল এলো। দেশ থেকে রেশমি কল করেছে। রাফি এনে মোবাইলটা অবন্তীর হাতে ধরিয়ে দিল। অবন্তী কথা বলা শুরু করতেই রেশমি বলল, আসিফের ফাঁসি কার্যকর হয়েছে, টিভিতে নিউজের হেডলাইন দেখাচ্ছে। অবন্তী রেশমির মুখ থেকে কথাটা নিতে পারছিল না। কল কেটে দিল অবন্তী। অবন্তীর শ্বশুর টিভিতে খবর দেখাইছিলেন। অবন্তী খেয়াল করলো রিপোর্টার রিপোর্টে বলছে, অবশেষে 27/7/2000 অমুক তারিখে কার্যকর হলো আসিফের ফাঁসি। বেনামি হিসেবে অনেকটা আসিফকে মৃত্যুর স্বাদ নিতে হলো। শেষ সাক্ষাতের জন্য পরিবারের লোকজনকে ডাকা হলেও কেউ আসেনি। তবে সময় শেষ হওয়ার আগে গত পরশু বিকালে একজন বোরখা পরা মেয়ে দেখতে এসেছিল আসিফকে। মেয়েটা আসিফের বয়সী, তবে সম্পর্কে খুনি আসিফের কি হয় সেটা আজও জানা যায়নি। অবন্তী ধীরে ধীরে একটা শ্বাস নিল। কেউ জানে না সেই বোরকা পরা মেয়েটা ছিল অবন্তী নিজে। সম্পূর্ণ একা জীবনের শেষ সময়ে আসিফ নিজের ভুল বুঝতে পেরেছিল। অবন্তী সেদিন আসিফকে জানিয়ে দেয় যে আসিফের আপন বড় ভাইয়ের সাথে তার বিয়ে হয়েছে। আসিফ তখন হাউমাউ করে কান্না শুরু করে দেয়। আসিফের কথা ছিল একটাই, বুঝ আসার পর থেকে সে তার মাকে মা বলে ডাকতে পারেনি। জীবনের আর একটা সুযোগ সে পেতে চায়। সেই সুযোগ অবন্তী চাইলে হয়তোবা আসিফকে দিতে পারত, সেই সুযোগ আর আসিফ পায়নি। অবশেষে আজকের দিনে আসিফ পৃথিবী থেকে বিদায় নিল আর অবন্তী বাংলাদেশ থেকে আমেরিকায় চলে আসলো। অবন্তীর আনমনা হয়ে বসে থাকা দেখে রাফি ধাক্কা দিয়ে বলল, কি কুইন, এভাবে বসা কেন? না, আসলে আমি অসুস্থ তো। ও সরি মা, এই দেখো অবন্তী অসুস্থ, সেটা আমরা ভুলে গিয়েছিলাম। অবন্তীর বিশ্রামের প্রয়োজন। রাফির মা অবন্তীর কাছে এসে বলল, হ্যাঁ, অবন্তীর বিশ্রামের প্রয়োজন। রাফি, তুই অবন্তীকে রুমে নিয়ে যা, আমি কিছু খাবার নিয়ে আসছি। অবন্তীর শাশুড়ি রান্নাঘরে গেলেন। রান্নাঘর থেকে রাফিকে ডেকে ডেকে বলছেন, রাফি, কেন জানি না আজ আমার ভীষণ অস্বস্তি বোধ হচ্ছে। মনে হচ্ছে খুব আপন কেউ আমাকে তাড়া করে বেড়াচ্ছে। ইমতিয়াজের জন্য কেমন করছে রে বাবা। রাফি অনেকটা ধমকে সুরে বলল, এই
এখন আবার সেই আগের কথা? আজকেই অবন্তী এখানে এলো আর সাথে সাথে এসব শুরু করে দিলে? তুমি নিজেও তো এসব চিন্তা করলে অসুস্থ হয়ে পড়বে। রাফির কথা শুনে রাফির মা নিশ্চুপ হয়ে গেলেন। অবন্তী জানে মায়ের এই অজানা আর্তনাদের কথা। অবন্তী জানে এই আর্তনাদের সংখ্যা ভুল নয়। আসলেই আজকে একজন মা তার ছেলেকে হারিয়েছে, একজন বাবা তার ছেলেকে হারিয়েছে, একজন ভাই তার ভাইকে, দুইটা বোন তাদের বড় ভাইকে, আর একজন অবন্তী তার আগের প্রেমিককে হারিয়েছে। আজকে আরেকজন নুসরাতের জীবনের সাথে ঘটা অপ্রীতিকর ঘটনার শাস্তি হয়েছে। অন্যদিকে একজন মিথ্যাবাদীর অবসানও হয়েছে। রাফি অবন্তীকে নিয়ে রুমে ঢুকলো। অবন্তী এই প্রথম তার সাজানো গোছানো রুম দেখলো। দেশের সাজানো রুম থেকে এখানকার রুমটা দীর্ঘকায়, সুন্দর। আসবাবপত্রগুলোও সব সাদা রঙের, জানালায় সুন্দর পর্দা ঝুলানো। সবচেয়ে অবাক হলো অবন্তী যখন দেখলো খাটের উপরে এসির ঠিক নিচে একটা বড় যুগলবন্দি ছবি বাঁধাই করে রাখা, অবন্তী আর রাফির। এই ছবিটা দেখেই অবন্তীর মন ভালো হয়ে গেল। রাফি বলল, এইটা এইখানে এসে আমি বানিয়ে লাগিয়েছি। তাহলে আমাকে এতদিন দেখাওনি কেন? কেন দেখাবো? মানুষ বউকে কতটা ভালোবাসে সেটা দেখাতে হবে। কি জন্য দেখাবো? ও আচ্ছা। অবন্তী হুট করেই পেইন শুরু হলো। অবন্তী পেটের ব্যথায় চিল্লাতে লাগলো। রান্নাঘর থেকে অবন্তীর শাশুড়ি চিল্লানো শুনে রুমে চলে আসলেন। রাফি বলল, এই দেখো মা, হুট করেই প্ল্যান। হ্যাঁ, এরকম হয় এই সময়ে। তুই কাছে বস, আমি আসছি। রাফির মা লেবু পানির সাথে কি যেন মিক্সড করে নিয়ে আসলেন। অবন্তীকে খাইয়ে দিলেন। কিছুক্ষণ পর অবন্তীর ব্যথাটা কমে গেল। মাস দেড়েকের মাথায় অবন্তীর একটা ছেলে হলো। ঠিক ছেলে না, মৃত ছেলে। সময়ের পরিপূর্ণ ছিল, কিন্তু কি কারণে মৃত্যু হয়ে জন্মেছে সেটা কেউ জানে না। গোটা বাসায় নেমে আসলো স্থবিরতা। রাফির মা বারবার আহাজারি করতে লাগলেন এই বলে, প্রথম নাতির মুখ দেখার আগেই নাতির মরা মুখ দেখতে হলো। রাফি অবশ্য এই সময়ে অবন্তীকে যথেষ্ট সাপোর্ট দিয়েছে। অনেকটা মানসিক ট্রমার মধ্যে দিয়ে অবন্তীর দিন যেতে লাগলো। মাসখানেক সময় যাওয়ার পর অবন্তীর শরীর সুস্থ হলো। তবুও নিজের মধ্য থেকে সন্তান হারানোর বেদনাটা আর ভুলতে পারে না। রেশমির সাথে কথা বলে রেশমিও কান্না করে দেয়। রেশমির কোনো সন্তান নেই, সে কখনো মা হতে পারবে না। অবন্তী মা হতে চলেছে শুনে সবচাইতে বেশি খুশি হয়েছিল রেশমি। আজ সেই অবন্তীর সন্তান মৃত জন্ম নেওয়ার পর তার মন গভীরে নেমে এসেছে, গভীর স্থবিরতা। অবন্তীর শাশুড়ি সারাক্ষণ আহাজারিতে মত্ত থাকলেন। রেশমি কলে অবন্তীকে বুঝাতে লাগলো, এইটা একটা অ্যাক্সিডেন্ট, এটা কোনো বড় বিষয় না। তবে অবন্তীর মনে সেটা ভিন্নভাবে ধরা দিল। অবন্তী কলে রেশমিকে বলল, আমি আমার জীবনে হয়তো বা বড় একটা অপরাধ করেছি আপু। কি অপরাধ? একজন মাকে তার ছেলের জন্য আহাজারি করতে দেখেও ছেলের খবর বলিনি, অথচ আমি জানতাম আসিফই আমার শাশুড়ির হারিয়ে যাওয়া ছেলে ইমতিয়াজ। রেশমি ধমকি অবন্তীকে বলল, এখন যদি বলিস তাহলে নেক্সট ফ্লাইটে তুই দেশে চলে আসবি। সাজানো ঘরটাকে এভাবে নির্বুদ্ধিতায় নষ্ট করে দিস না রে অবন্তী। সাজানো ঘর? আমার মরা ছেলে জন্ম নিয়েছে, আমার মন সারাক্ষণ আমাকে পীড়া দিচ্ছে। আমার ভুল আমাকে খুবলে খুবলে খাচ্ছে প্রতিনিয়ত। ভুল? তোর ভুল কোথায় এখানে? আমার ভুল নেই, আমি যে তাদের সামনে সত্য গোপন করেছি এটাই আমার ভুল নয়। না অবন্তী, এটা কোনো ভুল না, আর এই সত্য জানানোর মতো সত্য না। তোকে বুঝতে হবে অবন্তী, বোঝার চেষ্টা কর। অবন্তী আবার কান্না শুরু করে দিল। দিনকে দিন ভালোই যাচ্ছিল, যথারীতি দিন চলছিল, যেমনটা আগে চলে আসছিল। রাফি তার কাজে ব্যস্ত, শাশুড়ি তার বাগানে। শ্বশুর সারাক্ষণ বাসায় বসে টিভি দেখেন, আর সময় সময় অবন্তী তাকে চা বানিয়ে দেয়। অবন্তীর রিফ্রেশমেন্টের জন্য রাফি অবন্তীকে একটা জবে ঢুকিয়ে দিতে চেয়েছিল। অবন্তীর শাশুড়ি সেখানে বাধা দিলেন। তিনি বললেন, মেয়েটা দেশ থেকে এসেছে মাত্র, তারপর তার লাইফে একটা বিশাল ট্র্যাজেডি ঘটে গেল। এখন এই অবস্থায় তাকে জব করার কথা বলাটা ঠিক না। তবে মা? না, কোনো তবে কিন্তু না। দেখো, মেয়েটা কেমন জানি নিশ্চুপ হয়ে গিয়েছে, কোনো কথা বলে না। তার অনুভূতি শূন্য মনে হয় সব সময়। আর সন্তান হারানোর যন্ত্রণা কি হয় সেটা আমার থেকে ভালো আর কেউ জানে না। অবন্তীও মা হয়েছিল, তার সন্তান হারানোর বেদনা আমি বুঝি। অবন্তীর দিনকে দিন অবনতি হচ্ছিল। নিশ্চুপতা আর গভীর ক্ষত তাকে আচ্ছাদিত করে রেখেছিল। রাফিও এসবে বিরক্ত হয়ে যায়। একদিন অবন্তীকে জিজ্ঞেস করেই বসল,
তোমার সমস্যাটা কি? কি হয়েছে আমাকে বলবে? এভাবে সারাক্ষণ চিন্তায় বিভোর থাকা, যখনই বাসায় আসি তখনই তোমার এমন মলিন মুখ দেখে আমার আর ভালো লাগছে না অবন্তী। হোয়াটস ইউর প্রবলেম? অবন্তী জবাব দিল না। কয়েক মাস পর অবন্তী আবারও অসুস্থ হয়ে যায়। অবন্তী এবারও প্রেগনেন্ট। রেশমি কল করে অবন্তীকে বোঝাতে থাকে এখন অন্তত মানসিক ট্রমা থেকে বেরিয়ে আসতে হবে। অবন্তীকে নিয়ে সারাক্ষণ অবন্তীর শাশুড়ি ব্যস্ত থাকেন, বাগান করেন একসাথে। অবন্তীর শ্বশুর অবন্তীর হাতে চা খেতে আরও উদ্গ্রীব হয়ে ওঠেন, বৌমার চায়ের প্রশংসা করেন। অবন্তী ধীরে ধীরে নিজেকে মানিয়ে নিতে শুরু করে। রাফি রাতে এসে অবন্তীকে নিয়ে লং ড্রাইভে বের হয়, সিনেমায় দেখতে যায়, একসাথে খাওয়া দাওয়া করে। প্রেগনেন্টের প্রথম 4 মাসের মাথায় তারা ফ্যামিলি ট্রিপেও যায়। নায়াগ্রা ফলসের কাছাকাছি রিসোর্টে 1 উইকের জন্য ঘুরে আসে। অবন্তীর এসবে মন কিছুটা ভালো হয়, পুরনো স্মৃতি সে ভুলতে থাকে, নিজেকে মানিয়ে নিতে থাকে নিজের নিয়তির সাথে। এদিকে লন্ডন থেকে রেশমির জামাই দেশে আসে, সেখানে শুরু হয় আরেক নিয়তি। রেশমির সংসার জীবনে নেমে আসে নিস্তব্ধতা। রেশমির শ্বশুর শাশুড়ি ননদ জায়েরা মিলে গড়তে শুরু করে আরেক ষড়যন্ত্রের জাল। রেশমির দিন কাটে কান্নায় আর রাত কাটে বাজা হওয়ার অপবাদে। আমেরিকা থেকে অবন্তী কল করলে রেশমি এসবের কথা বুঝতে দেয় না, তবুও অবন্তী বারবার জিজ্ঞেস করে, আপু কি হয়েছে তোমার? গলা এত ভারী ভারী লাগছে কেন? কালকে যে ফটোগুলো দিয়েছিলা সেখানে দেখলাম চোখগুলো লাল লাল আর ফোলা ফোলা। ধুর অবন্তী, এসব কিছু না। তোর অবস্থা কেমন? শরীর ভালো তো? হ্যাঁ আপু, আমি ভালো আছি। তুমি সত্যি সত্যি বলো, কি হয়েছে তোমার? কিছু না তো বললাম। তোর ডেট কবে দিয়েছে রে? এখনো দেয়নি। আজকে সন্ধ্যার পর আবার ডাক্তারের কাছে যাব, দেখি। ও আচ্ছা, নিজের খেয়াল নিস অবন্তী। আগের বারের কথা তো জানিসই। আর সন্তান ছাড়া মায়েদের জীবনের কোনো মূল্যই নেই বোন। মা ডাক শোনাটার জন্য একটা মেয়ে আজীবন সাধনা করে যায়, পূর্ণতা আসে সেই মা ডাকের মাধ্যমেই। অবন্তী বলল, আপু কল রাখছি, এখন পরে কথা হবে। আচ্ছা ঠিক আছে। অবন্তী কল রাখলো। আনমনে নিজেকে নিয়ে ভাবলো কিছুক্ষণ। আদিকে রেশমি কল রাখার সাথে সাথেই রেশমির শাশুড়ি এসে রেশমিকে ঝাড়ি বললেন, সারাদিন কাজকর্ম নাই, খালি যখনই দেখি তখনই মোবাইল হাতে। তা শুনলাম তোর বোনটা কি আবার মা হবে? সাথের বোন 2-2বার মা হতে চললো, একবার তো বাচ্চা বাঁচলো না, এবার কি হবে জানা নেই। আর এদিকে আমার ঘরের একজন, ওনার তো বাচ্চা হবার কোনো লক্ষণই নেই। রেশমি নিচু স্বরে শাশুড়িকে বলল, আল্লাহ আমাকে বাচ্চা দিচ্ছেন না, সেখানে কি আমার দোষ মা? না না, তোমার দোষ হতে যাবে কেন? দোষটা তো আমারই, যে ছেলের পছন্দে বিয়ে করিয়েছিলাম। এখন বাচ্চা মেয়ে নিয়ে আমার ছেলের জীবন কাটাতে হবে। রেশমির শাশুড়ি চলে যান। রেশমি কান্না করতে থাকে একা একা। কাউকে নিজের জীবনের চাপা কষ্টের কথা রেশমি বলতেও পারে না। 6 বছর পর। আসিফ, আসিফ, ঘুম থেকে ওঠ বাবা, দেখ সকাল হয়ে গেছে। ডোন্ট ডিস্টার্ব মি। অবন্তী, আমার ছেলে ঘুমাবে এখন, আমিও ঘুমাবো। আজ হলিডে না, আমাদের ডিস্টার্ব করো না, যাও। কথাটা ঘুমিয়ে ঘুমিয়ে বলল রাফি। অবন্তীর শাশুড়ি অবন্তীর রুমে ঢুকলেন, হাতে এক বাটি সন্দেশ নিয়ে এসে ইমতিয়াজকে ডাক দিলেন। ইমতিয়াজ, দাদু ভাই আমার, এই দেখো তোমার জন্য আমি কি বানিয়ে নিয়ে এসেছি। সি হেয়ার। আসিফ এবার বিছানা থেকে মাথা তুলে বসলো। দাদির কোলে এসে বসে একটা সন্দেশ হাতে নিয়ে মুখে পুরে দিতে দিতে বলল, ওয়াও, সো মাচ ইয়াম্মি, লাভ ইউ দাদু ভাই। লাভ ইউ মাই বয়। রেশমি কল দিল অবন্তীকে। সকাল সকাল রেশমির কল পেয়ে অবন্তী কিছুটা হকচকিয়ে গেল। অবন্তী কল উঠালো। রেশমি ওপাশ থেকে বলল, হ্যাপি বার্থডে অবন্তী। অবন্তী ভুলেই গিয়েছিল আজ তার বার্থডে। রেশমি বলল, আমার আসিফ কেমন আছে রে অবন্তী? ভালো। কথা বলবে তার সাথে? না না, এখন না, তোকে উইশ করতে কল করেছিলাম। রাতেই কল করতাম, করিনি, আমি বিজি ছিলাম স্কুলের কাজে। আজ থেকেই স্কুলের বার্ষিক পরীক্ষা শুরু, আমি স্কুলেই আছি, পরে কথা হবে তোর সাথে। আচ্ছা আপু, থ্যাংক ইউ। বোকামে, বোনকে কেউ থ্যাংক ইউ জানায় নাকি? অবন্তী কল কাটতেই রাফি বলল, ওহ সরি, আজ তোমার বার্থডে নাকি? তাহলে তো আজ একটা পার্টি হওয়া চাই। রাফির মাও রাফির সাথে যোগ দিলেন। হ্যাঁ হ্যাঁ, আজকে একটা পার্টি হওয়া চাই, আমার বৌমার জন্মদিন বলে কথা। আসিফ ইমতিয়াজ অবন্তীকে পেছন থেকে জড়িয়ে ধরে বলল, হ্যাপি বার্থডে মাম্মাম, লাভ ইউ লাভ ইউ।
অবন্তীর চোখ থেকে ছেলের মুখে উইশ শুনে কান্না চলে আসলো। আসিফের জন্মের পরই অবন্তী ঠিক করে তার হারিয়ে যাওয়া প্রেমিকের নামে তার ছেলের নাম রাখবে, তাকে নিজের মতো করে বড় করবে। শাশুড়ির হারিয়ে যাওয়া ছেলের নামেও ছেলের নাম রাখবে, দুইটা নাম একসাথে করে ছেলের নাম রাখে আসিফ ইমতিয়াজ। রাফি এতে কোনো আপত্তি দেয়নি। অনুশোচনায় এখনও অবন্তী তপ্ত হয় এইভাবে যে একজন মাকে তার সন্তানের খবর জেনেও সে জানায়নি। সেই অনুশোচনায় ছেলের নাম রাখে নিজের দেবরের নামে। অবন্তীর জীবনে সুখের কমতি নেই। রাফি, আসিফ আর অবন্তী এই তিন মিলে একটা সুখের সংসার গড়েছে। সুখ ঝর্ণা তাদের আচ্ছাদন করে রেখেছে সুখের মায়ায়। অনুশোচনা শুধু এতটুকুই, আসিফ যে রাফির আপন ভাই সেই খবরটা একমাত্র অবন্তী আর রেশমি জানে, আর কেউ জানে না সেই খবর। পৃথিবীর অজানা অধ্যায়ের রহস্য কখনো উন্মোচন হবে না হয়তো। অন্যদিকে আসিফ একজন খুনি, একজন অপরাধী। নুসরাতের জন্য হলেও তার শাস্তি হওয়াটা ছিল অনিবার্য। অন্যদিকে অবন্তীর বোন রেশমির জীবন থেকে হারিয়ে গিয়েছে সুন্দর অধ্যায়, স্বপ্ন, সংসার, সব সব সব।